সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাকির বিসিএস স্পেশালে জুয়েল কিবরিয়া স্যারের বাংলা ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা আমার সাথে যুক্ত হয়ে পড়ছো। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করছি। খুলে দাও। আচ্ছা, দেখো তো এবার মোটামুটি ঠিক আছে কিনা শব্দ শিক্ষার্থী বন্ধুরা? এবার কি শোনা যাচ্ছে? ঠিক আছে? একটু এই জুমটা কমিয়ে দিবে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করব নাকি? তোমরা সবাই রেডি হয়ে আছো তো? শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করছি। তো শুরুতেই গত ক্লাসের দু একটি বিষয় যারা পরে প্রশ্ন করেছিলে আমি সেগুলো দেখেছি। হয়তো সরাসরি ক্লাসে অনেক প্রশ্ন থেকে সবগুলো দেখতে পারি না, দেখতে গেলে ক্লাস দিতে হ্যাম্পার হবে। আমি পরবর্তীতে এগুলো আমি চেক আউট করেছি, যেগুলো আমার মনে হয়েছে সেগুলো নিয়ে অল্প একটু কিছু প্রশ্ন উত্তর একটু দিয়ে নিই। শিক্ষার্থী বন্ধুরা, গতদিন আমরা বলেছিলাম, একটু খেয়াল করো, যৌগিক স্বর কয়টি? দুইটি। মনে আছে কিনা তোমাদের? ও এবং কি ও। যৌগিক স্বর কয়টি? দুইটি, ও এবং ও। ঠিক আছে, কিন্তু যদি প্রশ্ন হয় যৌগিক স্বর ধ্বনি কয়টি, তাহলে ঠিক আছে এটির উত্তর হচ্ছে 25টি। হ্যাঁ, তোমরা যাদের কোশ্চেন আছে এখন করতে পারো। আমি গতদিন তাহলে যৌগিক স্বর কয়টি? দুইটি। যৌগিক স্বর বা যৌগিক স্বর বর্ণ, যৌগিক স্বর বা যৌগিক স্বর বর্ণ কয়টি? দুইটি। কিন্তু যৌগিক স্বর ও ধ্বনি কয়টি? 25টি। এখন প্রশ্ন হলো এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটি একটু নিশ্চয়ই বোঝা দরকার আছে। যে দুটি যৌগিক স্বর বর্ণমালার মধ্যে আছে, অর্থাৎ যে দুটি যৌগিক স্বর বর্ণের মধ্যে দেওয়া আছে সেই দুটি হচ্ছে যৌগিক স্বর বর্ণ, ও এবং ও। আর যৌগিক স্বরধ্বনি 25টি। এখন দেখো, আমরা বলেছিলাম যে বর্ণের উচ্চারিত রূপটি ধ্বনি, বর্ণের উচ্চারিত রূপটি ধ্বনি। তো বর্ণ যেখানে 11টি, সেখানে যৌগিক স্বরধ্বনি আবার 25টি। এটা আবার কেমনে, তাই না? এটা একটু আমি একটু ব্যাখ্যায় যাই তাহলে তোমাদের সঙ্গে। একটু দেখো, যৌগিক স্বরধ্বনি জিনিসটা কি? শিক্ষার্থী বন্ধুরা, একটি শব্দ হচ্ছে যা। যা একটি শব্দ যেখানে একটা আ স্বর আছে, এটা একটা আকার আ। এখন এর সাথে আমি একটা ও দিলাম, তাহলে একটা স্বর হচ্ছে আ আর একটা ও। এখন যখন আমি এটাকে উচ্চারণ করব তখন যা ও কিন্তু আমি বলতে পারছি না। তুমি বাড়ি যা ও, তাই কি বলবেন? বলছেন তুমি বাড়ি যাও, আও আও। আচ্ছা, এক্সাম কি হবে আজকে? কেন ডাউট করছেন ভাই? এক্সাম তো গতদিনই বলেছি, আপনারা অযথাই প্রশ্ন করবেন না। গতদিন বলেছি এক্সাম হবে 10টা 30 মিনিটে এক্সাম হবে, ঠিক আছে? আর এক্সাম 10টা 30 মিনিটে আপনাদের লিংক আসবে। হ্যাঁ, বলে নিই, ঠিক আছে, ধন্যবাদ। অর্থাৎ আমাদের গ্রুপে একটা চলে আসবে লিংক, হ্যাঁ, যে বাংলা পরীক্ষা 1, বাংলা পরীক্ষা 1 যখন আসবে তখন আপনার ওটাতে ক্লিক করলে একটা ফরম্যাট আসবে, সেখানে আপনার নাম, বিশ্ববিদ্যালয় আর মোবাইল নাম্বারটা ওখানে দিতে হবে। তাহলে প্রশ্ন আসবে। প্রশ্ন যখন আসবে, 1 নম্বর প্রশ্ন ক খ গ ঘ উত্তর দেওয়া আছে, মানে প্রশ্নগুলো দেওয়া আছে। আপনি যেটা টাচ করবেন সেটা উত্তর হিসেবে গৃহীত হয়ে যাবে। যারা দেননি কখনো প্রশ্ন, তাদের জন্য আমি আবার বলছি, আজকে 10টা 30 মিনিটে কিংবা তার হয়তো 2-3 মিনিট পর 5 মিনিটের মধ্যে, অর্থাৎ 10টা 30 থেকে 35-এর মধ্যে একটা লিঙ্ক চলে যাবে। ওখানে বাংলা পরীক্ষা 1, ব্যাকরণ পরীক্ষা কি 1, পরীক্ষা 1 এই নামে যাবে। তো যখনই যাবে আপনি ওটাতে ক্লিক করলে আগে আপনার একটা ছক আসবে, সেখানে নাম লিখতে হবে, নাম,
বিশ্ববিদ্যালয় আসবে, যে বিশ্ববিদ্যালয়ের নাম, মোবাইল নাম্বার, এটা দেওয়ার পরে তখন আপনি নেক্সট করবেন, তখন আপনার কি হবে, প্রশ্নটা চলে আসবে। প্রশ্নে 1 2 3 করে আসবে এবং উত্তর আসবে। আপনি যেটা উত্তর সে তারপর কি করবেন, মাস্টার নিয়ে গিয়ে ক্লিক করবেন, তাহলে সেটা উত্তর হিসেবে লিখিত হয়ে যাবে। এইভাবে আপনি 1 2 3 করে 25টা প্রশ্ন আসবে। 25টা প্রশ্নে যেটা উত্তর মনে হবে তারপর আপনি একটু করে টাচ করবেন, উত্তর হবে। এবং 25টা পরীক্ষা যখন শেষ হবে প্রশ্ন, তখন নিচে কি ফিনিশ আছে, ফিনিশ। তো ফিনিশে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 3টি স্টেপ। প্রথমে যখনই আমরা 10টা 30 মিনিটের পর 10টা 30 থেকে 35 মিনিটের মধ্যে যে কোনো সময় লিংক পাবেন পরীক্ষা 1 নামে, এক্সাম 1 বা পরীক্ষা 1, তখন ওটা এলে ওটা টাচ করলে, ওটা ক্লিক করলে আপনার আগে একটা কোশ্চেন আর দেবে, অর্থাৎ আপনার নাম, বিশ্ববিদ্যালয়ের মোবাইল নাম্বারটা চাইবে, আপনি এটা পুরো লিখে দিবেন। দেওয়ার পরে নেক্সট করলে প্রশ্নটা আসবে। প্রশ্নটা এলে আপনি যেটা উত্তর হবে, ঠিক আছে, ক খ গ ঘ ক খ গ ঘ উত্তর অপশনগুলি দেওয়া আছে। আপনি যখন উত্তর টাচ করবেন, যেটা টাচ করবেন, ঘ উত্তর তাহলে গয় টাচ করবেন, খ উত্তর তাহলে ক্ষয় টাচ করবেন, টাচ করলে উত্তরটা চলে যাবে। তারপর নেক্সট 2 চলে আসবে, 3, এইভাবে 25 নম্বর পর্যন্ত আসবে। 25 নম্বর উত্তর দেওয়া হয়ে গেল, তখন আপনি কি শেষে নিচে ফিনিশ লেখা আছে, ফিনিশে টাচ করবেন, তাহলে এটা আপনার কি, এটা চলে যাবে। তবে যে কোনো সময় এক্সাম দিতে পারবেন না, না, যে কোনো সময় দেওয়া যাবে না, কারণ এক্সাম যেহেতু পরে যদি দেয় তাহলে প্রশ্নটা আউট হয়ে যাবে। ক্লাস যে কোনো সময় করা যাবে, তবে এক্সাম যে কোনো সময় দেওয়া যাবে না। এক্সাম শুধু নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এই 10:30 থেকে 11টার মধ্যে কোশ্চেনটি থাকবে, তারপরে এটি অমিট হয়ে যাবে। পরীক্ষা যে কোনো সময় দেওয়া যাবে না, পরীক্ষা দিতে চাইলে একদম নির্দিষ্ট টাইমে পরীক্ষা দিতে হবে। আর ক্লাসটি যে কোনো সময় করতে পারবেন, ঠিক আছে। পরীক্ষা সব সময় দেওয়া যাবে না, কারণ পরীক্ষা একবার হয়ে গেলে সেই প্রশ্নটা কিন্তু কি বাইরে চলে যাবে, ফলে এটি আর উত্তর হিসাবে পরে আমরা নিব না। পরীক্ষাটা একদম এক্সাক্ট টাইমে দিতে হবে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা নিয়ে আপনার পরীক্ষা নিয়ে আশা করছি আপনাদের ইয়ে হয়ে গেছে। তারপরে আমি ওই শেষে হয়তো আরেকবার একটু বলে দিব। তাহলে যৌগিক, আচ্ছা আমি যেটা আলোচনা করছিলাম, দেখেন শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা বলেছিলাম যা একটা স্বর, ও একটা স্বর, এরা কি জোড়া লাগানো আছে, যুক্ত আছে? না, যা আ আলাদা, ও আলাদা। কিন্তু যখন আপনি উচ্চারণ করবেন তখন দুটি স্বরকে আলাদা করে বলতে পারবেন না। আপনাকে বলতে হবে কি, দুটি করে যা ও না, কি বলতে হবে, যাও, আও, আও। অর্থাৎ আকার আর ও দুটো একসাথে উচ্চারিত হয়। তাহলে দুটি স্বরধ্বনি যদি একসাথে উচ্চারিত হয়, দুটি স্বরধ্বনি যদি একসাথে কি উচ্চারিত হয়, তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। বর্ণনা, যৌগিক স্বর বর্ণ মানে যেই দুটি বর্ণ যুক্ত অবস্থায় বর্ণমালার মধ্যে আছে, যুক্ত হয়ে বর্ণমালায় আছে, তার হলো যৌগিক স্বর বর্ণ। আর একাধিক স্বর যখন কাছাকাছি পাশাপাশি বসবে, যুক্ত অবস্থায় থাকবে না, কিন্তু উচ্চারণ করতে গেলে তাদের আলাদা করে উচ্চারণ করা যাবে না, তাদেরকে একই সাথে উচ্চারণ করতে হবে, তাদের নাম যৌগিক স্বর। আরেকটু উদাহরণ দিয়ে দেখেন, শব্দটি হচ্ছে, উদাহরণগুলি ভালো করে লক্ষ্য করবেন। দেখেন, আগে হচ্ছে এটা হলো ই, এটা হলো হ্রস্ব ই, এটা হলো প, এটা হলো উ। আমরা যখন উচ্চারণ করছি তখন কি ই আগে আসছে না, ই না, আমরা বলছি পিউ, পিউ, ইউ, ইউ। আপনি ইউ পাচ্ছেন কই, ই তো আগে, তারপরে প, তারপরে উ, কিন্তু আপনি কি ই প বলছেন, ই প বলছেন কি পিউ। তো এই যে ইউ আসছে, অর্থাৎ ই কারটা যদিও উ এর চেয়ে দূরে, কিন্তু দুজন কি হচ্ছে একই কাছে চলে আসছে, একজনকে ছাড়া আরেকজন উচ্চারিত হতে পারছে না। অর্থাৎ যখন দুটি স্বর একই সাথে উচ্চারিত হয়, সেই দুটি স্বরকে একসাথে বলা হয় যৌগিক স্বরধ্বনি। দেখেন কি সুই, তাহলে উ আর ই জোড়া লাগানো নাই, কিন্তু আমরা কিন্তু সু ই বলছি না, চলো আমরা সু ই, তাই কি বলছি উই, উই, সুই। একইভাবে পুই, থুই, রুই, চুই, জুই। একইভাবে যাও, তারপরে খা ও না, কিন্তু খা ও না, কি খাও, খাও। হাউস ওয়াইফ লিখেন না, প্রশ্ন করেছি তো কোশ্চেন। তাহলে খাও, এটা হচ্ছে যে আ আর কি ও, তাহলে আ আর ও যখনই এই দুটো স্বর কিন্তু আমরা উচ্চারণ করছি কি একই সঙ্গে, আলাদা করে উচ্চারণ করা যাচ্ছে না।
তাহলে এরকম করে দেখেন দয় রস্যই রস্যই, তাহলে ই আর দ আর রস্যই, কিন্তু উচ্চারণটা ই দয় না, কি দি ই। তাহলে এখানে ইকারটা কি করছে, ই এর সাথে যুক্ত হয়ে ই হচ্ছে ই দি নি। তাহলে আগে আগে হলো ইকার, তারপরে ন, তারপর রস্যই, কিন্তু উচ্চারণটা কিন্তু ই ন রস্যই নাকি নি ই, অর্থাৎ দুটো ই একই সাথে, দুটো স্বর যখন একই সাথে উচ্চারিত হয় তখন এই ধরনের উচ্চারণকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। তো এইরকম এই যে দি নি সুই থুই পুই রুই চুই যাও আও পাও খাও, এরকম স্বরধ্বনির সংখ্যা কয়টি, 25টি। যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি, ঠিক আছে। তবে একটা দ্বিমত আছে, আব্দুল হাই, ডক্টর আব্দুল হাইয়ের মতে 31টি। যদি বিকল্প কোনো উত্তরের দরকার হয়, আমি যে বললাম বিশেষ অনুসারে বিকল্প 25টি উত্তর নাই, তাহলে উত্তর দিতে হবে 31টি। একজন ভাষাবিজ্ঞানী আব্দুল হাইয়ের মতে যৌগিক স্বরধ্বনি 31টি, কিন্তু বেশিরভাগ ভাষাবিজ্ঞানের মতে কয়টি, 25টি। এখন আপনি বোকার মতো প্রশ্ন করবেন, স্যার 25 এর 30 দুটাই যদি থাকে, তাহলে দুটাই যদি থাকে অবশ্যই 25টি, দুটাই যদি থাকে অবশ্যই 25টি। 25 থাকলে আর অন্য কিছু উত্তর দেওয়া যাবে না। তাহলে 25 যদি না থাকে তাহলে বিকল্প উত্তর দিব আমরা কি 31, ঠিক আছে, 25 না থাকলে। আব্দুল হাই, এই ভাষাবিজ্ঞানী আব্দুল হাইয়ের মধ্যে যৌগিক স্বরধ্বনি 31টি, কিন্তু ম্যাক্সিমাম ভাষাবিজ্ঞানের মধ্যে যৌগিক স্বরধ্বনি 25টি। ক্লিয়ার? আর যৌগিক স্বরবর্ণ কয়টি, দুইটি। আমরা গত ক্লাসে স্বরবর্ণ দুইটি, যে দুটি বর্ণ বর্ণমালার মধ্যে জোড়া লাগানো অবস্থাতে আছে, জোড়া লাগানো অবস্থাতে আছে তাহলে হলো যৌগিক স্বরবর্ণ। আর যে দুটি জোড়া লাগানো নাই কিন্তু উচ্চারণ করতে গিয়ে যাদেরকে আলাদা করে উচ্চারণ না করে একই সাথে উচ্চারণ করতে হয়, দুটি স্বর যদি একই সাথে এক নিঃশ্বাসে উচ্চারিত হয় সেই দুটি স্বরকে একসাথে বলা হয় যৌগিক স্বরধ্বনি। তো আমরা আপনার আরেকটু প্রশ্ন করেছেন দ্বিস্বর, দ্বিস্বর যৌগিক স্বরের অপর নাম দ্বিস্বরধ্বনি বা যুগ্ম স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনির অপর নাম কি, দ্বিস্বরধ্বনি বা যুগ্ম স্বরধ্বনি। যার নাম যৌগিক স্বরধ্বনি তার নামই দ্বিস্বরধ্বনি, তার নামই যুগ্ম স্বরধ্বনি, ঠিক আছে। আচ্ছা, অর্ধস্বর বুঝতে পারেননি, অর্ধস্বর তো বোঝায়নি, অর্ধস্বর তো আজকে আসবো, ব্যঞ্জনে আমরা আসিনি এখনো, অর্ধস্বর ব্যঞ্জনের বিষয়, ঠিক আছে, একজন প্রশ্ন করেছেন। তো আমরা তাহলে আজকে আরেকটা বিষয়, একটু স্বরবর্ণের উচ্চারণগুলো নিয়ে একটু কথা বলবো। স্বরবর্ণের উচ্চারণ একটু দেখবেন শিক্ষার্থী বন্ধুরা, একটু লেখেন আমার সাথে। একটি হলো অ, একটি হলো আ, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, রি এ ওই ও এবং ও। অ আর আ এই দুটি বর্ণের উচ্চারণ স্থান কি, কণ্ঠ। অ এবং আ কোথা থেকে উচ্চারিত হয়, কণ্ঠ থেকে। অ আ কণ্ঠ স্বরধ্বনি, কণ্ঠ স্বরধ্বনি। হ্রস্ব ই দীর্ঘ ই এই দুটিকে বলা হয় তালব্য স্বর, তালব্য স্বরধ্বনি, উচ্চারণ স্থান তালু। তাহলে স্বরগুলির উচ্চারণ স্থানটা আমরা একটু জেনে রাখি, যদি এই প্রশ্ন বেশি একটা হয়নি কিন্তু যদি আসে কখনো, তাহলে স্বর অ এবং আ এই দুটি উচ্চারণ কোথায়, কণ্ঠ, এই জন্য কণ্ঠধ্বনি। হ্রস্ব ই আর দীর্ঘ ই এই দুটি বর্ণের উচ্চারণ কোথায়, তালু, তালব্য। হ্রস্ব উ এবং দীর্ঘ উ ওষ্ঠ, হ্রস্ব উ এবং কি দীর্ঘ উ এটা ওষ্ঠধ্বনি বলছে। রি এটা হলো ওই যে পশ্চাৎ দন্তমূলীয় রি, পশ্চাৎ দন্ত মূলীয় বা কোনো বই লেখা আছে মূর্ধন্য, রি কে বলা হয় পশ্চাৎ দন্তমূলীয় বা মূর্ধন্য। ওই আর ও কে বলা হয় কণ্ঠ তালব্য, কণ্ঠ তালব্য ধ্বনি। আর ও আর ও কে বলা হয় কণ্ঠস্থ, কণ্ঠস্থ ধ্বনি। অ কি সব বর্ণের সাথে লুকিয়ে আছে, কে প্রশ্ন করেছে? আচ্ছা, সব বর্ণের সাথে নাই, তবে অধিকাংশ বর্ণের সাথে আছে। অধিকাংশ বর্ণের সাথে কি অ আছে, যেমন ব্যঞ্জন খণ্ডত্ব এর সাথে অ নাই, খণ্ডত্ব এর সাথে অ নাই, ঠিক আছে। তারপরে ওই যে আমরা যেগুলো পড়াচ্ছি অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলির সাথে অ নাই, কিন্তু ম্যাক্সিমাম ব্যঞ্জনের সাথে কি অ আছে।
সবই যদি বলেন সবার সাথে আছে কিনা, তার উত্তর না। দুই একটি ব্যঞ্জন আছে যাদের সাথে অ নাই, যেমন খণ্ড ত, এর সাথে কি অ নাই। অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, এই বর্ণগুলির সঙ্গে অ নাই। তাহলে কণ্ঠ স্বরধ্বনি কোনটি? অ আ হলো কণ্ঠ স্বরধ্বনি, হ্রস্বই দীর্ঘ হলো তালব্য স্বরধ্বনি, হ্রস্ব দীর্ঘ হলো ওষ্ঠ স্বরধ্বনি, রি হচ্ছে পশ্চাৎ দন্ত হলো বা মূর্ধন্য স্বরধ্বনি, এ ওই হচ্ছে কণ্ঠ তালব্য ধ্বনি এবং ও হচ্ছে কণ্ঠস্থ। নিচের কোনটি? কণ্ঠস্থ ধ্বনি। কণ্ঠস্থ হচ্ছে ও এবং ও, কণ্ঠ প্লাস ওষ্ঠ, এ ওই কণ্ঠ প্লাস তালব্য। পরীক্ষায় কখনো আসেনি, কিন্তু বিশেষ পরীক্ষার্থী যারা তারা জেনে রাখবেন, বাইচান্স যদি কখনো একটু কঠিন কোশ্চেন করে, জটিল প্রশ্ন করে, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, একটু মাথায় রাখবেন। তো স্বরবর্ণ নিয়ে মোটামুটি আমার আর অতিরিক্ত কোনো আলোচনা নেই, স্বরবর্ণ নিয়ে নেই। আমরা আজকে চলে যাব কি ব্যঞ্জন বর্ণের আলোচনায়। আশা করছি এটা আপনারা সবাই লিখতে পেরেছেন। আজকে আমরা ব্যঞ্জন ধ্বনিগুলো নিয়ে কথাবার্তা বলবো। একটু লিখবেন সবাই, আমার সাথে সাথে একটু লেখেন। হ্যাঁ, একটু দ্রুত ব্যঞ্জনগুলি এইভাবে একটু লিখে ফেলেন। অ্যাডমিশনে বিসিএসে যা, তার চেয়ে কোনো কিছু কম নাই। অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন মানে যা কিছু পড়াচ্ছি এর সব কিছু অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন। আমি আবার বলছি, বিসিএস একটু বেশি জটিল হয় বিধায় বলছি, কিন্তু এমন না যে অ্যাডমিশনে জটিল হয় না। অ্যাডমিশনে সহজ প্রশ্ন হয়, জটিল হয়। জটিলগুলো পারলেই তো আপনি কি করবেন, ইউনিটে ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন। কারণ যদি আপনি মনে করেন স্যার জটিল, আমি অ্যাডমিশনের কোশ্চেন কিছু সহজ কিছু কঠিন, বিসিএস এর কোশ্চেন একটু বেশিরভাগ কঠিন হয়, অ্যাডমিশনের কোশ্চেন সহজের সাথে কঠিন মিশে থাকে। সহজগুলি পারবেন, কঠিনগুলি পারবেন না তা তো হবে না। অন্যরা পারবে না, কিন্তু আপনাকে পারতে হবে, ঠিক আমাদের চ্যালেঞ্জ। তার মানে সহজ হলে তো পারবেন ভাই, সবাই পারবে, আপনিও পারবেন। কিন্তু কঠিন যদি আসে তাহলে অন্যরা পারবেন না, আপনাকে কি আপনি পারবেন, এই জন্যই তো কোর্স। তার মানে আমি তো সহজ বাদ দিয়ে শুধু কঠিন করাচ্ছি না, সহজগুলিও করাচ্ছি, কঠিনগুলিও করাচ্ছি। তাহলে দুটো লাভ হবে, সহজ তো পারবেনই সবার সাথে, এমনকি বেশি কঠিন হলে আপনি পারবেন যা অন্যরা পারবে না। তাহলে অ্যাডমিশন আপনার লাভ হবে না। আমি বিসিএস এর কথা এই জন্য বলছি, বিসিএস এর জটিল প্রশ্ন বেশি হয়। ঠিক আছে, জটিল কোশ্চেন একটু পরীক্ষাকে টার্গেটই থাকে কেমন করে একটু জটিল করব, কিন্তু অ্যাডমিশনে সহজের মাঝে মাঝে একটু কি জটিল মিশানো থাকে। তার মানে জটিল শিখলে আপনার ক্ষতি হবে না, জটিলগুলো শিখলে আপনার কি লাভই হবে। কারণ যেই প্রশ্নটি অন্য কেউ উত্তর দিতে পারছে না, এমন কোশ্চেনের উত্তর কিন্তু আপনি কি পারবেন। তো যেটা আপনার ইউনিটে কিন্তু ফার্স্ট সেকেন্ড করতে পারে, 10-এর মধ্যে থাকবে। কারা 10-এর মধ্যে থাকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড কারা হয় বলেন? ইউনিটে ফার্স্ট সেকেন্ড কারা হয়? যারা জটিল কোশ্চেনগুলি পারে। 2-4টা কোশ্চেন আছে যে কেউই পারে না, সেগুলি যারা পারে তারাই তো ফার্স্ট হয়। বুঝতে পেরেছেন? তো আপনি একটু কঠিন শিখলে যখন ক্ষতি হচ্ছে, তার এটা আপনার জন্য আরো প্লাস পয়েন্ট হচ্ছে। এমন তো না যে আমি সহজ বাদ দিয়ে কঠিন শিখাচ্ছি, বুঝতে পেরেছেন? সহজও শিখছেন, কঠিনটাও শিখছেন, তাহলে আপনার জন্য কিন্তু পথটা আরো কি ভালো হচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন। পরীক্ষা যখন দিবেন, যখন দেখবেন যে বাংলা আপনার একটি কোশ্চেন আনকমন নেই অ্যাডমিশনে, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ স্যার যা বলেছিল এটা ঠিক আছে। তখন আপনি বুঝতে পারবেন, এখন বুঝবেন না। ঠিক আছে? আচ্ছা, আমরা ব্যঞ্জনগুলি আশা করি লিখতে পেরেছি। ব্যঞ্জন বর্ণগুলি লিখেছি, দেখেন 39টি ব্যঞ্জন, তাই না? কয়টি ব্যঞ্জন? 39টি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন এখান থেকে এটা প্রথমে একটা দেখে নেব যে মাত্রাহীন ব্যঞ্জন কয়টি। লিখেন মাত্রাহীন। মাত্রাহীন ব্যঞ্জন কয়টি একটু খুঁজে বের করেন তো।
ওয়ার্ক করেন, ওয়ার্ক ক্লাস ওয়ার্ক, মাত্রাহীন ব্যঞ্জনগুলি খুঁজে বের করেন। একটু দ্রুত, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, মাত্রাহীন ব্যঞ্জনগুলি খুঁজে বের করেন। বের করতে পেরেছেন? আচ্ছা, না বের করতে পারলে একটু মিলিয়ে নেন, বের করলে আমার সাথে মিলিয়ে নেন। এই যে দেখেন মাত্রাহীন, মাত্রাহীন মানে কতদিন বললাম যাদের উপর কোনোভাবে কোথাও মাত্রা দেওয়া যাবে না। আর এই যে নিচে এসে দেখেন খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। তাহলে এই 6টি ব্যঞ্জন হচ্ছে মাত্রাহীন। তাহলে মাত্রাহীন ব্যঞ্জন কয়টি? মাত্রাহীন ব্যঞ্জন হচ্ছে 6টি। গতদিন আমরা মাত্রাহীন স্বর দিয়েছিলাম কয়টি? 4টি। তাহলে মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। একটু সবটা পালে লিখে ফেলবেন। মাত্রাহীন ব্যঞ্জনের সংখ্যা কয়টি? 6টি। কি কি? ও, ইও, খণ্ডত, অনুস্বার, বিসর্গ এবং কি চন্দ্রবিন্দু। মাত্রাহীন ব্যঞ্জন 6টি। গত ক্লাসে আমরা করেছিলাম মাত্রাহীন স্বর কয়টি? 4টি। তাহলে যদি বল মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ, তার উত্তর কি? 10টি। তাহলে প্রশ্নটি কিন্তু এখানে ভেরিয়েশন হবে, যদি না বোঝেন তাহলে উত্তর কিন্তু ভুল হয়ে যাবে। যদি স্বর বলে মাত্রাহীন স্বর তাহলে 4টি, মাত্রাহীন ব্যঞ্জন তাহলে উত্তর কি? 6টি। আর মাত্রাহীন বর্ণ কয়টি? তার উত্তর স্বর প্লাস ব্যঞ্জন, তাহলে মাত্রাহীন বর্ণ 10টি। দেখেন অর্ধমাত্রা, গতদিন আমরা অর্ধমাত্রার স্বর একটা পেয়েছিলাম, অর্ধমাত্রার স্বর পেয়েছিলাম একটা। আজকে অর্ধমাত্রার ব্যঞ্জনগুলি খুঁজবেন, একটু আপনাদের ক্লাস ওয়ার্ক দিচ্ছি। অর্থাৎ অর্ধমাত্রার ব্যঞ্জন, যেমন আমি একটু নমুনা দিচ্ছি, একটু একটা অর্ধমাত্রা, এটাকে একটু আপনি গোল করে নেন। এইভাবে অর্ধমাত্রার ব্যঞ্জনগুলি একটু গোল করে চিহ্নিত করেন আপনাদের খাতায়, আমি দেখবো। অর্ধমাত্রার ব্যঞ্জনগুলিকে আপনি একটু গোল গোল করে, কয়টি আমি শুনতে চাচ্ছিলাম, গোল করে করে কি করবেন? একটু চিহ্ন দেবেন, আমি দেখতে চাই যে আপনি কয়টি বের করতে পারেন। অর্ধমাত্রার ব্যঞ্জনগুলিকে একটু চিহ্নিত করে ফেলেন। করছেন? হ্যাঁ, একটু দ্রুত করবেন ওয়ার্ক গুলি, ক্লাস ওয়ার্ক গুলি, তাহলে আমরা একটু বেশি পড়াতে পারবো। অর্ধমাত্রার ব্যঞ্জনগুলি কোনগুলি আপনি যদি চিনতে পারেন তাহলে সেগুলিকে একটু গোল গোল করে চিহ্ন করে ফেলেন, যাতে আমরা পরে যখন আমি বলে দেব উত্তরগুলি আমরা একটু মিলিয়ে দেখতে চাই। ঠিক আছে? যে আপনারা কে কোনটুকু বোঝেন আর কোনটুকু বোঝেন না, এভাবে ধরা পড়লে মনে থাকবে বেশি দিন। আচ্ছা, তাহলে আমি এবার দেখছি। তাহলে প্রথমে আমরা কি দিয়েছি? খ অর্ধমাত্রা, তারপরে কি? গ অর্ধমাত্রা, তারপরে এই লাইনে আছে কোনটা? নাই। কেউ কেউ দেখেন ঝ, যদি কেউ ভুল করে থাকেন, যদি করে থাকেন তাহলে তিনি ভুল করেছেন। ঝকে অনেকে অর্ধমাত্রার মতো মনে করে, কিন্তু ঝ অর্ধমাত্রা নয়। শিক্ষার্থী বন্ধুরা জেনে রাখেন যে অর্ধমাত্রা মানে শুধু কি পেছনে, কিন্তু ঝ কিন্তু এরকম না। ঝয়ের কি সামনেও মাত্রা আছে। এই যে সামনে মাত্রা আছে, ফলে এটিকে অর্ধমাত্রা বলা যাবে না। কাজে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। অর্ধমাত্রা মানে বর্ণের শুধু কি? শুধু পিছনে, শুধু পিছনে মাত্রা, সামনে একটু মাত্রা থাকবে না। যেহেতু ঝয়ের সামনে মাত্রা আছে, যদিও মাঝে একটু ফাঁকা আছে, কিন্তু ফাঁকা থাকলেও সামনে যেহেতু মাত্রা আছে, শুরুতে কাজে এটাকে অর্ধমাত্রা বলা যাবে না। ক্লিয়ার? তাহলে আমরা যদি নিচের কোনটি অর্ধমাত্রা বা কোনটি অর্ধমাত্রা নয়, তাহলে ঝ কিন্তু অর্ধমাত্রা নয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে পরের অর্ধমাত্রা কোনটি? এই যে মূর্ধন্য ন, তারপরে থ, তারপরে ধ, তারপরে প, তারপরে তালব্য শ। আর আছে কোনটা আপনাদের রাডারে ধরা পড়ছে কোনটা? এর বাইরে অর্ধমাত্রা। তাহলে অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টি? দেখেন 1 2 3 4 5 6 7। তাহলে অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টি? 7টি। অর্ধমাত্রার স্বর কয়টি? 1টি। তাহলে অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। ঠিক আছে? অর্ধমাত্রার বর্ণ 8টি। ক্লিয়ার কথাগুলি? আচ্ছা, এখন পরীক্ষক চালাকি করতে পারে। কেমনে চালাকি করতে পারে জানেন? পরীক্ষক কিভাবে চালাকি করতে পারে?
যে ক বর্গে মাত্রাহীন বর্ণ কয়টি? ক বর্গে ক বর্গ মাত্রাহীন কয়টি? সরি, মাত্রাহীন একটি। ক বর্গে মাত্রাহীন কয়টি? একটি। ক বর্গে অর্ধমাত্রা কয়টি? দুটি। প্রশ্ন যখন মডারেট করবে, প্রশ্ন যখন গভীরে যাবে, প্রশ্ন যখন আপনার সাথে মনে করবে পরীক্ষক যে আপনার সাথে একটা কি চালাকি করবে, তাহলে এই ক বর্গে মাত্রাহীন, ক বর্গে মাত্রাহীন একটি ও। ক বর্গে অর্ধমাত্রা কয়টি? খ এবং কি গ। চ বর্গে অর্ধমাত্রা নাই, চ বর্গে কোনো অর্ধমাত্রা নাই, চ বর্গে মাত্রাহীন একটি ইউ, তাই না? তো আমরা টোটালটা জানছি, পাশাপাশি বর্গের আকারে মনে রাখবেন। এটার নাম হলো ক বর্গ। কি বর্গ? ক বর্গ। এটার নাম কি? চ বর্গ। এটার নাম ট বর্গ। এটার নাম ত বর্গ। এটার নাম কি? প বর্গ। নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলা বর্ণমালায়, ঠিক আছে, এরকম করে এটা ক বর্গ, ক খ গ ঘ ম। কোন বর্গের বর্ণ? ক বর্গ। তাহলে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং কি প বর্গ। তোমরা সেখানে আবার আসবো, আমি এটা শেষ করি। তাহলে এখন পূর্ণ মাত্রা, পূর্ণ মাত্রা স্বর কতদিন আমরা দিয়েছিলাম? কয়টি? 6টি। পূর্ণ মাত্রা স্বর হচ্ছে 6টি। তাহলে পূর্ণ মাত্রা ব্যঞ্জন কয়টি? তার কি গুনবো না একটা ইকুয়েশন আছে এখানে? 6 আর সাথে কয়টি? 13টি। 6 আর সাথে 13, তাহলে মোট ব্যঞ্জন 39টি, তাই না? তাহলে মোট 39টি ব্যঞ্জন। মোট ব্যঞ্জন কয়টি? 39টি। মাত্রাহীন 6টি, অর্ধমাত্রা 7টি, তাহলে এখানে 13টি বাদ, তাহলে 26। পূর্ণ মাত্রার বর্ণ কয়টি? 26টি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, পূর্ণ মাত্রা তাহলে অর্ধমাত্রার মাত্রাহীন গুলো বাদ দিলে বাকিগুলো কি পূর্ণ মাত্রা। তাহলে পূর্ণ মাত্রার ব্যঞ্জন 26টি, পূর্ণ মাত্রার স্বর 6টি, তাহলে পূর্ণ মাত্রার বর্ণ কয়টি? এই দুটোর যোগফল 32টি। তাহলে এটা কিন্তু অ্যাডমিশনে অবশ্যই প্রায় আসে, অ্যাডমিশনে নানান বিশ্ববিদ্যালয়ে, ব্যাংকের পরীক্ষায় আসে, নিবন্ধনে আসে, বিসিএস এও আসতে পারে। যদি এই সবটা বিসিএস একটু কম আসে, মাত্রাহীন অর্ধমাত্রা মূলত ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, অ্যাডমিশনে বেশি আসে। তারপর আমি জানিয়ে রাখলাম। তো আমার কথা হচ্ছে প্রশ্নটি কিন্তু নানানভাবে করবে, তাহলে আপনি কিন্তু বিভ্রান্ত হবেন না। আমি একবার রিপিট করি। তাহলে মাত্রাহীন, শোনেন ভালো করে, মাত্রাহীন ব্যঞ্জন কয়টি? 6টি। মাত্রাহীন ব্যঞ্জন 6টি। মাত্রাহীন স্বর কয়টি? 4টি। মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। যদি বলো অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টি? 7টি। অর্ধমাত্রার স্বর কয়টি? 1টি। অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। পূর্ণ মাত্রার ব্যঞ্জনের সংখ্যা 26টি। পূর্ণ মাত্রার স্বর 6টি। পূর্ণ মাত্রার বর্ণ 32টি। ক্লিয়ার? তাহলে আমি এটুকু মুছে দিচ্ছি, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমরা ক খ গ ঘ ম লিখেছি, থেমে গেছে। আচ্ছা, এই পারে কি আমার আরো জায়গা ছিল না? বলে অনেকটাই আছে, তো এই অনেক জায়গা আছে। তো আমি চাইলে এখানে ওর পরে চ ছ জ ঝ এগুলো লিখতে পারতাম না? পারতাম না? এগুলো নিশ্চয়ই আমি চ ছ জ ঝ লিখতে পারতাম, কিন্তু লেখা যাবে না। মনে রাখবে যে বাংলা ব্যঞ্জন বর্ণগুলি 5টির বেশি একসাথে দেওয়া যাবে। কেন দেওয়া যাবে? আগে বলেছি, এটা একটা ক পরিবার, এটা হলো একটা ক পরিবার। ওখানে যদি তুমি চ ছ দাও তাহলে হবে না, কারণ চ ছ তো ক পরিবারের না। আমার পরিবারে কি অন্য কেউ এসে রাতে ঘুমাবে? আমি সেটা দিব? আমার পরিবারে আমার, তার মানে ক পরিবার। চ ছ কোন পরিবারের? এটা আরেকটা পরিবারের নাম চ পরিবার। এটা হলো পরিবারের নেতা ক, এটা হলো ক এর পরিবার, এটা হলো চ এর পরিবার, এটা ট এর পরিবার, এটা ত এর পরিবার, এটা হলো প এর পরিবার। এই পরিবারগুলোকে বলা হয় বর্গ। বলা হয় বর্গ। ক পরিবার স পরিবার না বলে ব্যাকরণ বলছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। বাংলা বর্ণমালায় বর্গ কয়টি? 5টি। বর্গের সংখ্যা 5টি। বর্গগুলোর নাম কি? বর্গগুলোর নাম হলো ক, চ, ট, ত, প। বাংলা বর্ণমালায় বর্গ কয়টি? বর্গ হচ্ছে 5টি। বর্গগুলোর নাম কি? ক, চ, ট, ত, প। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। আচ্ছা, এখন দেখেন ক থেকে প পর্যন্ত কয়টা বর্ণ শিক্ষার্থী বন্ধুরা? 5টা। ক থেকে উ কয়টা? 5টা। উ থেকে ই কয়টা? ম কয়টা? 5টা। প থেকে ম কয়টা? 5টা। বাংলা বর্ণমালায় এই বর্ণগুলির স্টাইল একটা বর্গের মতো, বর্গাকার।
ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলির চেহারাটা কেমন, একটা বর্গাকার সাজানোটা। এই বর্ণগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। কি বর্ণ? বর্গীয়। বর্গীয় ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয়, আচ্ছা বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি, আসবো উত্তর দিব, হ্যাঁ ধ্বনি প্রশ্ন করেছেন, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি আসছি ভাই, একটু ওয়েট করে। আমি কিন্তু বলেছি একটা কথা আপনাদের, আপনারা মনে হয় বোঝেননি আমার কথাটি প্রথম ক্লাসে, অথবা ক্লাস আপনারা অমনোযোগী। আমি বলেছি আমি তো টপিকটা পড়াচ্ছি, শেষে গিয়ে আমি প্রশ্ন করার সুযোগ দিব। আমি তো পড়া শুরু করলাম না, আপনি প্রশ্ন করলে পিছন থেকে কেমনে হবে, বুঝেন নাই? তারপরে আমি তো আস্তে আস্তে যাব। আমি তো একবার এখান থেকে রাজশাহী থেকে উঠে ডাইরেক্ট ঢাকায় পৌঁছে যাবো না, আমি নাটোর যাব, নাটোর থেকে সিরাজগঞ্জ যাব, তাই না? তারপর টাঙ্গাইল যাব, তারপর ঢাকা যাব। তা আপনি বর্ণমালা তো শেষ করছেন, ব্যঞ্জন আমি পড়াই, আপনারা কোশ্চেন করে রাখেন, আমি রাখলাম, পরে উত্তর দিবা, নাহলে শেষের দিকে করবেন, কারণ আমি প্রত্যেকটা কথাই যাব। তাহলে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় বর্গীয়। কেন বর্গীয়? যদি প্রশ্ন করি কেন বর্গীয়, তার উত্তর দিবেন এদের অবস্থানটা কোন বর্গাকার। বর্ণগুলি বর্গাকারে সাজানো বলে এদের নাম বর্গীয়। নিচের বর্ণগুলো কি বর্গাকারে সাজানো আছে? নাই, 3 4 4 3 নাই। তাহলে এই বর্ণগুলোর বর্গাকার, বর্গীয়। তাহলে বাংলা বর্ণমালায় বর্গীয় বর্ণ কয়টি? 25টি। কোন 25টি? ক থেকে ম পর্যন্ত। কিন্তু বর্গ কয়টি? বলবেন 5টি। বর্গ, প্রতিটা বর্গে বর্ণ কয়টি? 5টি। ক্লিয়ার? বাংলা বর্ণমালায় বর্গ হচ্ছে 5টি, ক চ ট ত প, প্রতিটা বর্গে বর্ণ 5টি। কাজে বর্গীয় বর্ণ কয়টি? 25টি, ক থেকে ম পর্যন্ত। কিন্তু এদেরই আবার অপর নাম হচ্ছে বর্গীয় বা স্পর্শ বা স্পৃষ্ট। যাদের নাম বর্গীয় তাদের নাম স্পর্শ বা স্পৃষ্ট। তাহলে স্পর্শ বর্ণ কয়টি? তার উত্তর 25টি। কোন 25টি? ক থেকে ম। স্পৃষ্ট বর্ণ কয়টি? তার উত্তর ক থেকে ম 25টি। তার মানে যেই বর্ণগুলিকে আমরা বর্গীয় বর্ণ বলছি তাদেরই অপর নাম স্পর্শ বা স্পৃষ্ট। এখন বর্গীয় কেন, তার একটা কারণ বললাম, বর্গাকারে আছে, এজন্য তো বর্গীয়। তাহলে স্পর্শ বা স্পৃষ্ট কেন? এই ব্যঞ্জনগুলি উচ্চারণ করতে গিয়ে জিহ্বাটা মুখের কোণা কোণা থেকে স্পর্শ করে। যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণে জিহ্বা মুখের কোণা কোণে প্রত্যঙ্গকে স্পর্শ করে সেই ব্যঞ্জনগুলির নাম স্পর্শ বা স্পৃষ্ট। অর্থাৎ আমরা যখন এই ব্যঞ্জনগুলো উচ্চারণ করি তখন এরা মুখের কোণা কোণা জায়গাকে কি করে? স্পর্শ ঘটায়, ফলে এদের নাম স্পর্শ বা স্পৃষ্ট। স্পর্শের নামে কি? স্পৃষ্ট। তাহলে ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন যখন আমরা বলবো মুখের মধ্যে, তখন এই জিহ্বাটা কোথাও না কোথাও কি করবে? স্পর্শ করবে। এখন এই 25টি বর্ণ যে স্পর্শ করে এটুকুই কিন্তু আমাদের কাজ না, আরো কাজ আছে। কি কাজ? এই 25টি ব্যঞ্জন কে কোথায় স্পর্শ করে যেটি আসবে পরীক্ষায়। কোন পরীক্ষায়? সকল পরীক্ষায়। কেমনে প্রশ্ন হবে? বলবে ঝ এর উচ্চারণ স্থান কোনটি, ট এর উচ্চারণ স্থান কোনটি, দ এর উচ্চারণ স্থানের নাম কি, প কোথা থেকে উচ্চারিত হয়, ক কোথা থেকে উচ্চারিত হয়, ব কোথায় স্পর্শ করে। এই 25টা ব্যঞ্জন কোথায় স্পর্শ করে, কোথা থেকে উচ্চারিত হয়, হ্যাঁ উচ্চারণ স্থানের নাম কি, 25টি বর্ণ আপনাকে জানতে হবে। কিন্তু মজার বিষয় দেখেন, এই 25টা ব্যঞ্জন কোথা থেকে উচ্চারিত হয়, কোথায় স্পর্শ করে, প্রত্যেকেই জানেন। এই যে আমার এই কোর্সে প্রায় 1300-এর মতো শিক্ষার্থী আছেন, একজনও জানেন না এমন কেউ নাই যে আপনি জানেন না, কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। কেন পারবেন না? এটা তো মিরাকেল। আপনি আবার বলছি, এই যে ক থেকে ম পর্যন্ত যে 25টা ব্যঞ্জন, কোন ব্যঞ্জনটি কোথা থেকে উচ্চারিত হয়, কোথায় স্পর্শ করে, প্রত্যেকেই জানে, কিন্তু পরীক্ষায় আর পারে না। কি মজার বিষয় যে কি যে জানি তাই তো জানি না। এখন দেখেন একটা বিষয় বলি, আপনি যে জানেন, এখন অনেকে মনে মনে বলছেন না স্যার এটা আপনি ভুল মারতেছেন, আমি তো জানি না, আমি তো কোনোদিন এগুলো পড়িনি, আমি একদম নতুন, কোনোদিন কোচিংও করিনি, প্রাইভেট করিনি, এগুলো আমি জানি না। আপনি প্রত্যেকে জানেন যে তার আমি প্রমাণ করে দিচ্ছি, এখনই প্রমাণ করে দেবো যে আপনি জানেন। আচ্ছা একটু আমার সাথে বলতে হবে, ওই যে বললাম যে ধ্বনিতত্ত্বের ক্লাস মানে কিন্তু তত্ত্বীয় কম, প্র্যাকটিক্যাল। আচ্ছা আমার সাথে কিছু উচ্চারণ করবেন, বলেন তো প বলেন, প প, ফ ব ভ ম, প ফ ব ভ ম। বলছেন
বলবেন, না বললে কিন্তু আপনি ঠকে যাবেন। আমার কাছে শিখতে এসেছেন, শেখার মানসিকতা থাকলে আমার সাথে একটু বলবেন। যখন আপনি প বলছেন, ফ ব ভ, দেখেন দুটো ঠোঁট কি এক জায়গায় স্পর্শ করছে না? দুটো ঠোঁট কি করছে? স্পর্শ করছে। প ফ ব ভ ম, স্পর্শ করছে। আচ্ছা আপনি এটা করেন তো, চেষ্টা করেন তো ভাই আপনারা, যে আমি স্পর্শ করবো না স্যার, দেখি তো বলা যায় কিনা, আমি স্পর্শ করবো না। স্পর্শ না করে যত কাছে আসে আমরা দুটো ঠোঁটকে লাগাবো না, একটু প বলার চেষ্টা করি তো, বলেন তো, দেখেন তো হবে? হ হ হ। প বলতে চাইলে অবশ্য আপনাকে দুটো ঠোঁটকে কি স্পর্শ করতে হবে। সেই জন্য তিনি স্পর্শ বললো, কি বললো? স্পর্শ। আর কোথায় স্পর্শ করতে হচ্ছে? ঠোঁটে। স্পর্শ কোথায় ঘটছে? ঠোঁটে, ঠোঁটে। তাহলে এই বর্ণগুলির উচ্চারণ স্থানের নাম কি? ঠোঁট। উচ্চারণ স্থানটা ঠোঁট। কিন্তু একটা ঝামেলা হলো যে বাংলা ব্যাকরণ ঠোঁট বোঝে না। আপনাদেরকে একটা গোপন কথা বলে দিই, এই গোপন কথাগুলো সব বইটয়ে পাওয়া যাবে না এবং কেউ বলবে না। বাংলা ব্যাকরণের এই যে বাংলা ব্যাকরণ হচ্ছে ঠোঁট, বাংলা ব্যাকরণ ঠোঁট বোঝে না। কেন বোঝে না? বাংলা ব্যাকরণ বাংলা শব্দ বোঝে না। ভালো করে শুনবেন, বাংলা ব্যাকরণ বাংলা শব্দ বোঝে না, কারণ বাংলা ব্যাকরণের পাসওয়ার্ড বা কোড হচ্ছে সংস্কৃত। বুঝতে পারলেন? আপনি যখন একটা ইমেইল খুলবেন তখন কি বাংলা বর্ণ দিয়ে খোলা যাচ্ছে? কেন খোলা যাচ্ছে না? কারণ ইমেলের এগুলো কি ইংরেজিতে। আমি বাংলা টিচার, তো ইংরেজিতে ইমেল খুলছি কেন? তাই না? বাংলা এখানে কোনো অপশন নাই, আপনি অবশ্যই ইংরেজিতে করতে হচ্ছে। ঠিক বাংলা ব্যাকরণ, এই বাংলা ব্যাকরণের পাসওয়ার্ড বা কোড হচ্ছে সংস্কৃত। ফলে বাংলা ব্যাকরণ ঠোঁট বোঝে না। আসলে আমরা বলছি ঠোঁটে স্পর্শ করে, ব্যাকরণ বলছে ওষ্ঠ। ঠোঁটেরই ব্যাকরণের নাম কি? ওষ্ঠ। সংস্কৃত ওষ্ঠ। বাংলা ব্যাকরণ দাঁত বোঝে না, দাঁত বোঝে না, বোঝে কি? দন্ত। চোখ বোঝে না, বোঝে কি? চক্ষু। নাক বোঝে না, বাংলা ব্যাকরণ। এগুলো বুঝতে হবে আপনাকে, তাহলে আপনার ব্যাকরণটা সুবিধা হবে। নাক বোঝে না, বোঝে নাসিক্য। কান বাংলা ব্যাকরণ বোঝে না, বোঝে কি? কর্ণ। হাত বোঝে না, বোঝে হস্ত। গা বোঝে না, বোঝে গাত্র। মাথা বোঝে না, বোঝে কি? মস্তক। পাঁচ বোঝে না, বোঝে পঞ্চম। ছয় বোঝে না, বোঝে কি? সর্বষষ্ঠ। বাংলা ব্যাকরণ বাংলা শব্দ ভালো বোঝে না, বাংলা ব্যাকরণ বোঝে তৎসম সংস্কৃত শব্দ। ফলে এই যে প ফ ব ভ ম ঠোঁটে স্পর্শ করে, কিন্তু আমরা এই বর্ণগুলোর নাম ব্যাকরণ দিয়েছে কি? ওষ্ঠ। কি দিয়েছে? ওষ্ঠ। তাহলে প ফ ব ভ ম কোথায় স্পর্শ করে? ওষ্ঠে। কোথা থেকে উচ্চারিত হয়? ওষ্ঠ। বর্ণগুলির নাম কি? ওষ্ঠ। আরেকটু যদি কঠিন করে প্রশ্ন দিই তাহলে বলবে যে কোন কোন প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত হয়? ভালো করে শুনে নেন, কোন কোন প্রত্যঙ্গের সাহায্যে? প বা ফ বা ব বা ভ কোন কোন প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত হয়? প্রত্যঙ্গ, তাহলে কোন কোন প্রত্যঙ্গের সাহায্যে? এই দুটো ঠোঁট। কিন্তু যে ব্যাকরণ ঠোঁট যে বোঝে না, দুটো ঠোঁটের নাম আবার ওষ্ঠ না, একটা ঠোঁটের নাম ওষ্ঠ আর একটা ঠোঁটের নাম অধর। বুঝতে পারলেন? তাহলে প ফ ব ভ ম কার কার সাহায্যে, কোন কোন প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত হয়? তার উত্তর হলো ওষ্ঠ প্লাস কি? অধর। ওষ্ঠ প্লাস অধর। তাহলে এমন তো প্রশ্ন করতে পারে ওষ্ঠ ও অধরের সাহায্যে নিচের কোন ধ্বনিটি উচ্চারিত হয়? তাহলে প ফ ব ভ ম এই ব্যঞ্জনগুলো উচ্চারিত হয় কার সাহায্যে? ওষ্ঠ এবং অধরের সাহায্যে। কিন্তু স্পর্শ করে কোথায়? ওষ্ঠে। উচ্চারণ স্থানের নাম কি? ওষ্ঠ। কোথা থেকে উচ্চারিত হয়? ওষ্ঠ। কিন্তু কার কার সাহায্যে? ওষ্ঠ প্লাস অধর। ঠিক আছে? একটু আপনি উপরে যান, দেখেন, বলেন তো ক বলেন, ক একটু সবাই বলেন, বলেন ক খ গ ঘ ক। দেখেন তো দুটো ঠোঁটকে কি স্পর্শ করছে? দুটো ঠোঁটে কি স্পর্শ করছে? দেখেন তো, একটু স্পর্শ করে বলেন তো, দুটো ঠোঁটকে স্পর্শ করে ক বলেন তো। বলা যাবে না। তার মানে আমরা যা খুশি তাই করে কিন্তু বর্ণ বলতে পারি না, মনে করি যে যেমন খুশি তেমন, বিষয়টা তেমন না। তাহলে ক খ ঠোঁটের কোনো স্পর্শ নাই, তাহলে স্পর্শটা কোথায় ঘটছে সেটি তো প্রশ্ন। ক খ তো ঠোঁটে বুঝলাম যে ঠোঁটে স্পর্শ নাই, তাহলে ক খ গ ঘ কোথায় স্পর্শ করছে? এইদিকে কোথাও না, একেবারে এই যে দেখেন আমার যে উঁচা হয়ে আছে এই জায়গাটা, ছেলেদের উঁচা থাকে, এটা কণ্ঠ, কণ্ঠমণি, অ্যাডামস অ্যাপেল, ইংরেজিতে বলা হয় অ্যাডামস অ্যাপেল। আদম যে আপেল বা গন্ধক ফল খেয়েছিল, গন্ধম, সেটা খেয়ে সে কি করেছিল?
মানে উগলে ফেলেছিল, কিন্তু গলা পর্যন্ত তার রিয়াকশনটা গিয়েছিল, এটা গন্ধ কণ্ঠমণি। তো এই জায়গায় কণ্ঠ থেকে ক, ডাইরেক্ট এখান থেকে, এইদিকে কোনো কাজ নাই, ডাইরেক্ট এখান থেকে ক, খ, গ, ঘ, তাহলে ক, খ, গ, ঘ কোথা থেকে উচ্চারিত হয়? কণ্ঠ থেকে। উচ্চারণ স্থানের নাম কি? কণ্ঠ। স্পর্শ স্থানের নাম কি? কণ্ঠ। বর্ণগুলোর নাম কি? কণ্ঠ। কার কার সাহায্যে? কার কার সাহায্যে? তাহলে উত্তর হচ্ছে কণ্ঠ প্লাস জিহ্বা মূল। জিহ্বা মূল, জিহ্বা মূল অর্থাৎ কণ্ঠের কাছে আমাদের জিহ্বার যে গোড়া, দেখেন আমাদের জিহ্বা বাইরে আছে না, দাঁতের কাছে আছে, তো এটা হলো অগ্র জিহ্বা, এর গোড়া কোথায়? এই কণ্ঠের কাছে। তাহলে ক, খ, গ, ঘ, ঙ কোথায় স্পর্শ করে? কণ্ঠে। কোথা থেকে উচ্চারিত হয়? কণ্ঠ। স্পর্শ স্থানের নাম কণ্ঠ। কার কার সাহায্যে বা কোন কোন প্রত্যঙ্গের সাহায্যে? তার উত্তর হচ্ছে কণ্ঠ প্লাস জিহ্বা মূল বা জিহ্বার গোড়া। তো এর ফলে কোন কোন বইয়ে এই বর্ণগুলোকে জিহ্বা মূলীয় বর্ণ দেওয়া আছে। কোন কোন বইয়ে কণ্ঠ বর্ণ না বলে বলা হয়েছে কি? জিহ্বা মূলীয় বর্ণ। তাহলে পরীক্ষা যদি আসে নিচের কোনটি জিহ্বা মূলীয় বর্ণ, তাহলে যেগুলির নাম কণ্ঠ বর্ণ সেগুলির অপর নাম জিহ্বা মূলীয় বর্ণ। কণ্ঠ বর্ণ কোনগুলি? ক, খ, গ, ঘ। জিহ্বা মূলীয় বর্ণ কোনগুলি? ক, খ, গ, ঘ। ঠিক আছে? তাহলে কণ্ঠ বর্ণ মানে কি? জিহ্বা মূলীয় বর্ণ। কিন্তু উচ্চারণের স্থান কি? বলবেন কণ্ঠ। কোথা থেকে উচ্চারিত হয়? কণ্ঠ। স্পর্শ করে কোথায়? কণ্ঠে। কার কার সাহায্যে? কণ্ঠ প্লাস জিহ্বা মূল। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা নিচে চলে আসি, দেখেন উচ্চারণ করেন আমার সাথে একটু। চ বলেন একটু সবাই। চ, ছ, জ, ঝ। চ, ছ, জ, ঝ। জিহ্বাটা দেখেন স্পর্শ করছে। কোথায় স্পর্শ করছে দেখেন তো? জিহ্বাটা লক্ষ্য করেন, লক্ষ্য করতে হবে, বুঝে নিতে হবে। বলেছি আমরা কিন্তু বিজ্ঞাপনে বলেছি, বিজ্ঞাপনী ভাষা বলিনি ভাই, আমরা যেটি বাস্তব রিয়েলিটি, যে বাংলা ব্যাকরণ কিন্তু আপনাকে বুঝে পড়তে হবে। বুঝে পড়লে আর কোনোদিন পড়তে হবে না, ভুল হবে না। আর যদি না বুঝে পড়েন, বারবার পড়বেন, বারবার ভুলে যাবেন। আর যেন ভুল না হয়, যেন আমরা বুঝে পড়বো বলে তো আমরা ব্যাকরণের কোর্সটি চালু করেছি, বিজ্ঞাপন দিয়েছি বাংলা ব্যাকরণ বুঝে পড়াবো। তো বুঝে না নিলে কিন্তু বিপাকে পড়বেন, আবার আগের মতোই ভুলে যাবেন। তাহলে আমরা বলছি চ, যখন বলছি চ, ছ, জ, ঝ, তাহলে আমাদের জিহ্বাটা কি করছে জানেন? আমাদের জিহ্বাটা গিয়ে আমাদের যে উপরে তালু আছে, কি আছে? তালু, সেখানে স্পর্শ করছে। এই যে জিহ্বাটা উঠে গিয়ে কি করছে? তালু থেকে স্পর্শ করছে। চ, ছ, জ, ঝ করছে না? চেষ্টা করেন যে জিহ্বাটা আমরা তালুতে লাগাবো না। আমরা যেমন করে ক বললাম, ক, ক জিহ্বা লেগেছে উপরে, ক না, খ, গ লাগেনি। তো আমরা জিহ্বা না লাগিয়ে সটা বলার চেষ্টা করি, তো জিহ্বাটাকে নিচের দিকে রাখি, উপরে উঠাবো না। বলেন হা, খা, হা, 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 কাহা, কাহা, আখে আখে হবে। যতক্ষণ আপনি জিহ্বাকে তালুর সাথে স্পর্শ করবেন, ততক্ষণ চ, ছ, জ, ঝ বলা যাবে না। তাহলে ঝ কোথায় স্পর্শ করে, জ কোথায় স্পর্শ করে, এটাকে আপনাকে বই পড়ে মুখস্থ করে উত্তর দিতে হবে। এখন ছাত্ররা পড়ে উত্তর দেয়, পড়ে কেমনে পড়ে? মুখস্থ করে। নাম নাম ক, খ, গ, ঘ, কণ্ঠ, কণ্ঠ, ক, খ, গ, ঘ, ক, খ, গ, ঘ, কণ্ঠ, নাম চ, ছ, চ, ছ, জ, ছ, ছ, জ, তালব, 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 প, প, ব, প, প, ব, উষ্ঠ, উষ্ঠ, উষ্ঠ। এগুলো পড়ে হওয়া যাবে। পরীক্ষায় যে এসে প, প কোথায় স্পর্শ করে? ভুলে গেছে। প, প, বলছে দোস্ত, প, প, আরে শালা, প, প। আমি দেখেন যে শালা বা দোস্তকে জিজ্ঞেস করার দরকার নাই, কারণ প, প কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে আমি প, প,
তাহলে প কোথায় স্পর্শ করে এটা বন্ধুকে জিজ্ঞেস করার দরকার নাই, পকে জিজ্ঞেস করেন তাহলে বলে দিবে যে প, এই যে আমি হচ্ছি প প। আপনি ঝকে জিজ্ঞেস করেন ঝ ঝ, ঠোঁট কিন্তু ফাঁকা আছে, ঝ ঠোঁটে না, জিহ্বাটা গিয়ে কোথায় লাগছে তালুতে, ঝ ঝ ঝ ঝ ঝ। তাহলে কোথায় স্পর্শ করে তালু, কোথায় স্পর্শ করে তালু, উচ্চারণস্থানের নাম কি তালু, কোথা থেকে উচ্চারিত হয় তালু, বর্ণগুলোর নাম কি তালব্য, বর্ণগুলোর নাম তালব্য বর্ণ। কিন্তু কার কার সাহায্যে যদি বলে, ঝ কার কার সাহায্যে, জ কার কার সাহায্যে, কোন কোন প্রত্যঙ্গের সাহায্যে, তার উত্তর কি, তার উত্তর হলো তালু প্লাস কি মধ্য জিহ্বা, তালু প্লাস মধ্য জিহ্বা, তালু প্লাস মধ্য জিহ্বা। তালু প্লাস কি মধ্য জিহ্বা, কিংবা মধ্য না থেকে শুধু জিহ্বা থাকতে পারে, তালু ও জিহ্বা, কিন্তু জিহ্বার মধ্য অংশটা চ ছ জ ঝ, জিহ্বাটা উঠে গিয়ে কি জিহ্বার মাঝের অংশটা তালুর সাথে স্পর্শ করছে, তাহলে বর্ণগুলির নাম তালু। এরপর দেখেন, আচ্ছা একটু নিচে আসেন, দেখেন তো বলেন তো, ত এটা পরে আসছে একটু বিশেষ কারণে, বলেন ত, বলেন ত, ত থ দ ধ, একটু বলেন ত থ দ ধ। জিহ্বাটা স্পর্শ করছে না, কোথায় স্পর্শ করছে, দাঁতে, খুব সুন্দর, এমনি বোঝাচ্ছে দাঁতে, ত থ দাঁত। এখন ধরেন সামনের উপরের দাঁত নাই, ভেঙে গেছে কোনো কারণে, পড়ে গিয়েছিলেন দাঁত ভেঙে গেছে, কিংবা বয়স্ক বৃদ্ধ মানুষ যাদের সামনের দাঁতগুলি নাই, দেখবেন এই ত থ দ ধ ভালো করে বলতে পারে, আর হ্যাঁ কেউ কথা বলছি এটা কথা আসে আগা, আর কেউ খাই দাঁত ধরা চলে তোকে না, কারণ সে দাঁত যেহেতু নাই এদিক ওদিক লাগাচ্ছে, বলে তোকে হচ্ছে না। অনেকে কবিতা আবৃত্তি করে, কেউ আসবে বলে স্বাধীনতা, আবৃত্তি করছে তুমি আসবে বলে স্বাধীনতা, তুমি আসবে বলে না, কি তুমি, তুমি তোমাকে, তোমরা, তোমাদের, তুই, তোর, তোর সাথে। জিহ্বাটাকে কি করতে হবে, একটু চেপে দাঁতের সাথে, যত একটু চেপে লাগাবেন তত উচ্চারণটা কি স্পষ্ট হবে। ত থ দ ধ, ধান ধান ধান, ধান না, ধান না, কি ধান ধান। তো ত থ দ ধ দন্ত ন, স্পর্শস্থান কোনটি, দন্ত, উচ্চারিত হয় কোথা থেকে, দন্ত, উচ্চারণ স্থানের নাম কি দন্ত, বর্ণগুলির নাম কি দন্ত বর্ণ। কার কার সাহায্যে, কোন কোন প্রত্যঙ্গের সাহায্যে, তাহলে ওই যে দন্ত প্লাস কি অগ্রজিহ্বা, জিহ্বার অগ্রভাগ, জিহ্বার কি অগ্রভাগ, জিহ্বার অগ্রভাগ বা অগ্রজিহ্বা, বুঝতে পারলেন? অর্থাৎ দাঁতে যে স্পর্শ করছে জিহ্বা, জিহ্বার কোন অংশ, সম্মুখ ভাগ বা অগ্রভাগ, অগ্রজিহ্বা, ট থ। এরপরে দেখেন ট ঠ ড ঢ মূর্ধন্য ণ, ট ঠ ড, ট একটু বলেন আমরা দেখি, ট বলেন ট ট ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ, কোথায় স্পর্শ করছে বলেন তো, চেষ্টা করেন মনে, কোথায় স্পর্শ করছে, ট ঠ ড ঢ, তালুতে না, তালুতে না, চ ছ, আচ্ছা চ ছ যেখানে, ট ঠ কি সেখানেই, দেখেন তো চ ছ জ ঝ যেখানে স্পর্শ করছে, ট ঠ ড ঢ কি সেখানে স্পর্শ করছে না, একটু সামনের দিকে, একটু তালু হলো সোজা উপরে, আর ট ঠ ড একটু তালু থেকে একটু সামনে, দাঁতের গোড়ার পিছনে, দাঁতের গোড়া, আমাদের দাঁত যতটুকু দেখা যাচ্ছে এর নিচে কিন্তু কি আরো আছে, গাছ যতটুকু দেখা যায় নিচে আরো কি থাকে অনেক অংশ, দাঁতের নিচে আছে নাম দন্ত মূল, দন্ত মূল, দাঁতের গোড়া।
তো ট ঠ ড ঢ ট ঠ ড ঢ তালু না, আসলে চ ছ জ ঝ তালুতে, আর তালুর সামনের অংশ হচ্ছে দাঁতের মূল, দাঁতের শিকড়। তাহলে এই যে ট ঠ ড ঢ মূর্ধন্য কোথায় স্পর্শ করে? দন্তমূলের পিছনে। দন্তমূলের কি পেছনে। ব্যাকরণ বলে সেটা পশ্চাৎ দন্তমূল। কি বলেছে যে ব্যাকরণ যে পিছন বোঝে না, পিছন বোঝে না, বোঝে পশ্চাৎ। দাঁত বোঝে না, বোঝে দন্ত। গোড়া বোঝে না, বোঝে মূল। আসলে দাঁতের গোড়ার পিছনে, দাঁতের গোড়ার পিছনে। কিন্তু ব্যাকরণ দাঁতও বোঝে না, গোড়া বোঝে না, পিছন বোঝে না। কি বোঝে? পশ্চাৎ দন্তমূল, তৎসম শব্দ বোঝে। পশ্চাৎ দন্তমূল। তাহলে ট ঠ ড ঢ মূর্ধন্য কোথায় স্পর্শ করে? পশ্চাৎ দন্তমূলে। স্পর্শস্থানের নাম কি? পশ্চাৎ দন্তমূল। উচ্চারণস্থানের নাম কি? পশ্চাৎ দন্তমূল। বর্ণগুলির নাম কি? পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। তবে এদের অপর নাম হলো মূর্ধন্য বর্ণ। পশ্চাৎ দন্তমূলীয় বর্ণের অপর নাম কি? মূর্ধন্য বর্ণ। মূর্ধন্য বর্ণ। তাহলে মূর্ধন্য বর্ণ কোনটি? এই ট ঠ ড ঢ মূর্ধন্য। মূর্ধন্য বর্ণ শুধু মূর্ধন্য নয়, মূর্ধন্য শোনা। মূর্ধন্য বর্ণ ট ঠ ড ঢ মূর্ধন্য, সবাই মূর্ধন্য বর্ণ। ঠিক আছে? তাহলে যাদের নাম পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ তাদেরই নাম কেউ কেউ নাম দিয়েছে মূর্ধন্য বর্ণ। আর কোন কোন প্রত্যঙ্গের সাহায্যে যদি বলা হয়, কোন কোন প্রত্যঙ্গের সাহায্যে, তাহলে জিহ্বা প্লাস পশ্চাৎ দন্তমূল। জিহ্বা প্লাস পশ্চাৎ দন্তমূল কোন কোন প্রত্যঙ্গের সাহায্যে বা কার কার সাহায্যে, তাহলে বলবো জিহ্বা প্লাস পশ্চাৎ দন্তমূল। কোন জিহ্বা? জিহ্বার অগ্রভাগ, উল্টানো অগ্রভাগ। আরো একটা মজার বিষয়, জিহ্বার কি উল্টানো অগ্রভাগ। জিহ্বার উল্টানো অগ্রভাগ। ত থ দ ধতেও জিহ্বার অগ্রভাগ, ট ঠ ড ঢতেও জিহ্বার অগ্রভাগ। পার্থক্য কি? ত থ দ ধতে সাধারণ অগ্রভাগ আর ট ঠ ড উল্টানো। একটু লক্ষ্য করবেন, ট যখন বলছেন দেখেন তো, ত ঠ ড ঢ। আচ্ছা ত থ বলেন, তার আগে বলেন ত থ ড ধ। জিহ্বাটা উঠে লাগছে, ত থ ড। যখন বলছেন ট ট ট ঠ ড, জিহ্বা দেখেন সোজা না, কিন্তু মাথাটা কি হয়েছে? একটু বাঁকা হয়ে গেছে। ট ঠ ড ঢ বললে জিহ্বার অগ্রভাগটা কি বাঁকা হয়। যদি বলে জিহ্বার উল্টানো অগ্রভাগের সাহায্যে কোন ধরনের উচ্চারিত হয়? জিহ্বার উল্টানো অগ্রভাগ। তাহলে ট ঠ ড ঢ বলতে আমাদের দাঁতের গোড়া বা দাঁতের মূল লাগে, প্লাস কি লাগে? জিহ্বার উল্টানো অগ্রভাগ। ক্লিয়ার? অর্থাৎ প্রশ্ন যতই জটিল করুক, আপনার যদি তথ্য জানা থাকে তাহলে আপনি খালি বলবেন একটা প্রশ্ন করেই দেখ। পিএসসি কে বলবেন প্রশ্ন করে দেখ, তাহলে বুঝবি যে কাকে লড়তে, কাকে লড়েছিস মামুল উঠা, তাই না? জুয়েল কিবরিয়ার ছাত্রকে লড়েছিস। প্রশ্ন কে করবি কর, আপনাকে সকল তথ্য জানতে হবে। পরীক্ষক যা খুশি তাই করুক, কঠিন করুক, সহজ করুক, মিডিয়াম করুক, এর বাইরে আর কি করবে? যা যা বলছি তার বাইরে আর কি করবে? তাহলে আমরা দেখেন 5টি বর্গের উচ্চারণটা পেয়ে গেছি। এইবার একটা মজার জিনিস বলি, মজার, অতি মজার। শিক্ষার্থী বন্ধুরা খুব মজা পাবেন। দেখেন একবার আসেন, প ফ ব ভ ম। প ফ ব ভ ম কোথায় স্পর্শ করছে? এই রোষ্টে, ঠোঁট, ঠোঁট। তার উপরে কি ত থ দ ধ, ত থ দ ধ। ঠোঁটের নিচে দেখেন দাঁত, এই ঠোঁটটা তোলেন, দেখেন দাঁত। তাহলে প ফ ব ভ ম ওষ্ঠ, আর প ফ ব ম পরে কি এর নিচে দাঁত, দন্ত। দন্তের পরে কি? ট ঠ ড ঢ মূর্ধন্য, দাঁতের গোড়া, দাঁতের মূল। দাঁতের পিছ পরে কি? দাঁতের মূল, পশ্চাৎ দন্তমূল। তারপরে কি? তালু, চ ছ জ ঝ, দাঁতের গোড়ার পরে তালু। তালুর পিছনে কি, নিচে কি? কণ্ঠ। দেখেন কি সিস্টেম। এই যে ওষ্ঠ মানে ঠোঁট, ওষ্ঠ, ওষ্ঠের পরে নিচে দন্ত, দন্তের পরে কি? দন্তের দাঁতের গোড়া, দাঁতের পরে দাঁতের গোড়া, দন্তমূল, ওষ্ঠ দন্তমূল। তারপরে কি? দাঁতের গোড়ার পিছনে কি? তালু, তালু, তালুর নিচে কি? কণ্ঠ। আর আপনি যদি উপর থেকে আসেন এখান থেকে, তাহলে ক, এই কণ্ঠ, ক, কণ্ঠ, এখান থেকে কণ্ঠ। কণ্ঠের পরে কি? তালু, চ ছ জ,
তালুর পরে কি দাঁতের গোড়া, আগে দাঁত না, দাঁতের গোড়া, পশ্চাৎ দন্তমূল, তারপরে দাঁত, তারপরে ওষ্ঠ্য। কি সিস্টেম! এই জন্য এটির নাম ধ্বনি তত্ত্ব, ধ্বনি বিজ্ঞান, একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে। দেখেন, আচ্ছা এখন দেখেন, আমি যখন চ ছ জ জ বলেছি, ইমোটা অনেক সময় বলিনি, বা ক খ গ ঘ মোটা বলিনি। এই যে শেষের যে বর্ণগুলি, তাহলে ও কি কণ্ঠবর্ণ না? অবশ্যই কণ্ঠ। ইয় অবশ্যই তালব্য, মূর্ধন্য অবশ্যই পশ্চাৎ, দন্তন্য অবশ্যই দন্ত, ম অবশ্যই, প্রত্যেকটা পরিবারে যা তাই। কিন্তু এই বর্ণগুলির আলাদা একটা পরিচয় আছে। এই পাঁচটি বর্ণের আলাদা পরিচয় কি? এদের নাম হচ্ছে নাসিক্য। কি নাম? নাসিক্য। উপরে দেখেন, একটা উপরে তুলে দাও। এই বর্ণগুলির নাম কি? নাসিক্য। আমি আবার বলছি, তাহলে ম কি কণ্ঠ না? অবশ্যই কণ্ঠ। তার মানে এরা সবাই কণ্ঠ, এরা সবাই তালব্য, এরা সবাই পশ্চাৎদন্তমূল, এরা সবাই দন্ত, এরা সবাই ওষ্ঠ। কিন্তু শেষের যে পাঁচটি বর্ণ, এদের একটি আলাদা বিশেষ পরিচয়। কি নাম? নাসিক্য বর্ণ। তাহলে বাংলা বর্ণমালায় নাসিক্য বর্ণ কয়টি? পাঁচটি। নাসিক্য বর্ণ পাঁচটি। কি কি? ও, ইয়, মূর্ধন্য, দন্ত, ম। কেন নাসিক্য? আচ্ছা, কেউ কেউ উত্তর দিচ্ছেন নাকের সাহায্যে। আসলে নাকের সাহায্যে না, নাকের ও সাহায্যে। নাকের ও, ও মানে শুধু নাক না, মুখও লাগবে। নাকের সাহায্যে মানে কি? তাহলে মুখ বন্ধ করে নাক দিয়ে কি বলা যাবে? নাক দিয়ে বলেন, মুখ বন্ধ রাখেন না। তাহলে নাকের সাহায্যে না, বুঝেছি? কিন্তু নাকের না, নাকের ও। নাকের ও মানে মুখ তো লাগবে, তার সাথে নাকও লাগবে। তাহলে বাকি বন্ধগুলোকে নাকের দরকার নাই না। একটু পরীক্ষা করে দেখেন, আপনি নাকটা বন্ধ করে চেপে ধরে রাখেন, নাকটা চেপে ধরেন, ধরে ক বলেন। দেখেন, ক, ক, খ, গ, ঘ, ক, খ, গ, ঘ। উচ্চারণ করতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এটা বলে নেবার, নাক চেপে ধরে বলা যাচ্ছে। আচ্ছা, নাক চেপে ধরে ম বলেন তো ভাই, ম। নাকটা চেপে ধরেন জোরে করে, শক্ত করে, বাতাস যেন না করে। বলা যাচ্ছে ম। কিন্তু প বলেন তো, প, প, ফ, ব, ভ। অর্থাৎ এই বর্ণগুলি বলতে গেলে ফুসফুসের যে বাতাস, সে বাতাসটা মুখ এবং নাক। ভালো করে শুনবেন, সকল বর্ণ বলতে গেলে বাতাসটা মুখ দিয়ে বের হয়। মুখ দিয়ে বাতাস, ফুসফুসের বাতাস শেষে কি করে? মুখ দিয়ে বের হয়। কিন্তু যখন আমরা এই নাসিক্য বর্ণগুলি বলি, তখন কণ্ঠের কাছে বাতাস শেষে দুই ভাগে ভাগ হয়, মুখ এবং কি? নাক দিয়ে। তাহলে যেই ধ্বনি উচ্চারণে মুখ ও নাক উভয় জায়গায় দিয়ে বের হয়, তার নাম কি? নাসিক্য। যে বর্ণ বলতে নাকের সাহায্য লাগে, তার নাম কি? নাসিক্য। তাহলে কোনো কারণে যদি নাক বন্ধ থাকে, তাহলে এই বর্ণগুলি বলতে কষ্ট হয়। তাহলে নিচের কোনটি নাসিক্য বর্ণ আপনার মনে রাখার দরকার নাই, ভুলে যান। পরীক্ষায় অপশন থাকবে না চারটা, নাক চেপে ধরে মনে মনেও যদি উচ্চারণ করেন, দেখবেন যে একটা জায়গায় গিয়ে কি হচ্ছে? নাকে ধাক্কা দিচ্ছে। আপনার নাসিক্য মনে রাখার দরকার নাই, নাসিক্য আপনাকে বলে দিবে, যাই বেটা যাবে, নাসিক্য বুঝিস না, ধাক্কা দিচ্ছে। আর যদি মনে থাকে মূর্ধন্য দন্তন্য, মনে যদি থাকে ভাই, তাহলে তো আমার আপত্তি নাই। কিন্তু আপনি ভুলে গেছেন, কোনো সমস্যা নেই, মনে রাখার দরকারই নাই। চারটে অপশন, নাক চেপে ধরে অপশন চারটে বলবেন, মনে মনে বলবেন, জোরে জোরে না, মনে মনে বললে দেখবেন নাকের কাছে এসে কি করছে? একটা জায়গায় গিয়ে বাড়ি দিবে, আপনাকে বলে দিবে যে আমি নাসিক্য, ভাই এই যে নাসিক্য। আপনি ভুলে যাবেন কেন? আপনি মেলা কিছু ভুলে যাবেন, প্রেমিকার নাম, ডার্লিং এর নাম, ঠিক আছে, বান্ধবীর নাম, সব ভুলে যাবেন। বাংলা ব্যাকরণ ভুলবেন না, বুঝতে হবে, ধারণ করতে হবে, নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটু নিচের দিকে আসি, একটু নিচের দিকে আসেন। দেখেন, এই যে অন্তস্থ জ, র, ল আছে, এরপরে আরেকটি বর্ণ আছে। ভালো করে তাকায় দেখেন তো, এখানে আরেকটি বর্ণ আছে কিনা লয়ের পাশে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? এখানে একটা আছে, বর্ণ আছে। এই বর্ণটার নাম ব। তো ব কে আমরা লিখেছিলাম ওখানে? না, লিখিনি। তাহলে কি করে বুঝবো ব আছে? ব কোথায় আছে? বোর্ডের নিচে না, এখানে একটা মনে মনে ব ধরতে হবে। এই বটার নাম মনের ব, মন, মন। এখানে একটা মনে, ওই যে আমরা অঙ্ক করে মনে করি পিতার বয়স x, মনে করেন না? পিতার বয়স x হয়, মনে করি। এইখানে একটা ব কি করতে হবে? মনে করতে হবে, মন। এটা না মনের ব। কিসের ব? মনের ব। কিন্তু বাংলা ব্যাকরণ যে মন বোঝে না, বেটা বেয়াদব। মন বোঝে না, কি বোঝে? অন্তর, অন্তর। ওই যে তৎসম শব্দ বোঝে,
অন্তর, এই বটার নাম অন্তরের ব তথা অন্তস্থ ব। কি ব? অন্তস্থ, অন্তস্থ ব। এটা দেখা যায় না। এখন একটা ঝামেলা, বাংলা বর্ণমালায় ব কয়টি? বাংলা বর্ণমালায় ব কয়টি? উত্তর একটি। ব ব ব। স্যার আপনি এখানে একটা বজে বললেন, আবার বলছেন একটি। এই বটা যদি আপনি ধরেন সংখ্যায়, তাহলে ব্যঞ্জন আগে বলতে হবে 40টি। আপনি কি বলছেন যে বাংলা ব্যঞ্জন বর্ণ 40টি, তাই কি বলেছেন? ব্যঞ্জন বর্ণ বলেছেন 39টি, তাহলে এই বটাকে গণনায় ধরা যাবে না। বাংলা বর্ণমালায় ব কয়টি? একটি। কিন্তু ঝামেলা হলো বাংলা ভাষায় কয়টি ব ব্যবহার করা হয়? ব্যবহারিক দিক থেকে ব কয়টি? প্রয়োগগত দিক থেকে ব কয়টি? তার উত্তর দুটি। প্রয়োগ, প্রয়োগ বা ব্যবহার। এখন এই যে ব, এই বটা প্রয়োগটা কেমনে একটুখানি ব্যাখ্যা দিই। দেখেন কেমনে বুঝবেন যখন আসবে অ্যাডমিশন বা বিসিএস গণ্য পরীক্ষায়, নিচের কোনটি অন্তস্থ ব, নিচের কোনটি বর্গীয় ব। ব আছে একটা বর্ণমালায় ব, কিন্তু ব্যবহার করা হয় ভাষায় কয়টা ব? দুইটা ব। একটা বাইরের ব আর একটা মনের ব। বুঝলেন? রবীন্দ্রনাথের নাম শুনেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্যাটাকে তো অনেক বড় ভাষা বিজ্ঞানী। প্রত্যেক মানুষের দুটা ব মানে দুইটা বউ থাকে। শেষের কবিতা পড়বেন, বুঝেন তো না? একটা কি ঘরের আর একটা বাইরের। বুঝলেন যে আমার ঘরের মধ্যে একটা আছে না, এটা আমার কাছে বাইরের বউ, সামাজিক বউ। আর মনে মনে একটা আলিয়া ভাট আছে। এখন এই যে আলিয়া ভাট যে আছে, এটা কি কাকে বলা যাবে? বললে মানুষ সর্থাপড় দিবে, বলবে না বেয়াদব। তাহলে মনের বটা মনে মনে থাকবে, এটা বাইরে প্রকাশ করা যাবে না। আলিয়া ভাটকে যে কত ভালোবাসি এটা বললে মানুষ মারবে, কিন্তু বউকে না ভালোবাসলে বলতে হবে বউ তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ জান, তোমার ছাড়া আমি কি বাঁচতে পারি না। বাসি আর না বাসি এই বাইরের বটা আমরা এখন দেখেন একটু উদাহরণ দেই। এটি শব্দ হচ্ছে শয়ে বয়ে আকার গ আর ত। এটার উচ্চারণ কি? স্বাভাগত। স্বাভাগত না? প্রধান অতিথির আগমন স্বাভাগতম, স্বাভাগতম, তাই না? প্রধান অতিথির আগমন স্বাভাগতম, স্বাভাগতম। স্বাভাগতম কি? স্বাগতম। বয়ের উচ্চারণ আমরা করব। আমরা যখন দীর্ঘই শয়ে বয়ে র, তাহলে কি বলবো? ঈশ্বর। আমরা ঈশ্বরের কাছে আসি পাচ্ছে, ঈশ্বর নাকি ঈশ্বর। ব কি বলছেন? উচ্চারণ করছেন ব। আচ্ছা তয়ে বয়ে এটার উচ্চারণ কি? তবক নিশ্চয়। তবক না, ত। বয়ের উচ্চারণ আমরা করছি না। তাহলে বয়াকার লয়ে বয়ে, এবারে বয়ের উচ্চারণ করবেন না করবেন না? এই বটার উচ্চারণ করবেন না করবেন না? করবেন। আচ্ছা এইগুলো যে করলেন না, এই ব এই ব এই উচ্চারণ করলেন, এটা কেন করবেন না? ফাজলামি করেন। হয় কোনোটাই করবেন না, নাহলে সবগুলি করবেন। এখন এই বগুলি উচ্চারণ করলে কিন্তু সমস্যা, আর এটা না করলে মহা সমস্যা। এইগুলি ব উচ্চারণ করা যাবে না, কিন্তু এই বর উচ্চারণ ছাড়া যাবে না, ছাড়লে মানুষ মাইল লাগবে। তাহলে অবশ্যই উচ্চারণ করতে হবে। তাহলে ব উচ্চারণ করতে হয়, আবার কোন কোন ব উচ্চারণ করতে হয় না। তাহলে চেহারা দুইটার একই, যেই ব উচ্চারণ করলেন না সেটা মনে হয়েছে। আমার মনে আছে কিন্তু আমি বলছি না, বললে তো ঝামেলা, তাই না? বললে তো মানুষ বকা দিবে, হ্যাঁ বেয়াদব শয়তান পাজি কোথাকার, হ্যাঁ বুড়া হয়ে গেছে বিমূর্তি। কিন্তু এই যে ব, এটা অবশ্যই বলতে হয়। তাহলে যেই ব উচ্চারণ করতে হয়, তাহলে আপনি যখন বোম্বে সুইটস লিখছেন, বোম্বে সুইটস বা ব্যাম্বো, তাই না? তাহলে বোম্বে, তাহলে কোন ব? তাহলে এটা হলো বর্গীয় ব। কোন ব? এই যে প ফ ব, যেই ব শব্দ থেকে উচ্চারণ করতে হয়, করতে হচ্ছে, সেটা হলো বর্গীয় ব। আর যেই ব শব্দে আছে কিন্তু উচ্চারণ করছি না, সেই বয়ের নাম কি? অন্তস্থ। তাহলে ব্যবহারিক দিক থেকে বা প্রয়োগগত দিক থেকে ব দুইটা, ঠিক আছে? কিন্তু বাংলা বর্ণমালায় ব কয়টা? বউ কয়টা? বলির না যে দুইটা। বউ কয়টা? একটা। কিন্তু মনে মনে আছে, এটা থাকবা, বাইরে প্রকাশ করা যাবে না। ক্লিয়ার? এখন ব তো বুঝলাম অন্তস্থ বর্ণ, শুধু বয়ে অন্তস্থ না। এই যে ছোট্ট একটা পরিবার, এই পরিবারের সবগুলি বর্ণ অন্তস্থ। তাহলে অন্তস্থ বর্ণের সংখ্যা কয়টি? অন্তস্থ বর্ণের সংখ্যা 4টি। কি কি? অন্তস্থ জ, র, ল এবং এই মনে
বলছি শুধু অন্তস্থ বই অন্তস্থ না, এই পরিবারটার সবগুলি বর্ণই কি অন্তস্থ। তার অন্তস্থ বর্ণের সংখ্যা কয়টি? অন্তস্থ বর্ণের সংখ্যা 4টি। নিচের কোনটি অন্তস্থ বর্ণ? তাহলে এই 4টি সব, কিংবা কোনটি নয়? কোনটি নয়? তাহলে এই 4টির বাইরে যেটা থাকবে। তাহলে অন্তস্থ বর্ণ শুধু অন্তস্থ ব না, অন্তস্থ বর্ণ কোনটা? অন্তস্থ জ, র, ল এবং কি ব, এই 4টি বর্ণের নামই অন্তস্থ বর্ণ। এদের মাঝে লয়ের আবার একটি আলাদা নাম আছে, লয়ের আবার একটি আলাদা পরিচয় আছে। লকে বলা হয় পার্শ্বিক। কি বলা হয়? পার্শ্বিক। লিখে নেন, লকে বলা হয় পার্শ্বিক। লকে বলা হয় পার্শ্বিক বা পার্শ্বীয় বর্ণ। লকে কি বলা হয়? পার্শ্বিক বা পার্শ্বীয়। কেন পার্শ্বিক বা পার্শ্বীয় জানতে হবে, জেনে যদি পড়ে। আমি বললাম যে শুধু জানলে ল পার্শ্বিক, ল পার্শ্বিক, ল পার্শ্বীয়। কেন? কেন জানলে? জ্ঞানের প্রথম শর্ত কি? কেন হয়। জ্ঞানের প্রথম শর্ত কেন। ওই যে একজন বিজ্ঞানী মনে আছে যার মাথায় আপেল পড়েছিল, কি নাম তার? নিউটন। আপেল পড়েছিল না নিউটনের মাথায়? আপনার মাথায় পড়লে আপনি কি করতেন? ধরুন কি করতাম, মানে কি কি করতাম? ওর আপেল পড়লে মানুষ কি করে, তাই না? খাইতাম। ওরে এটা আপেল গাছ, এটা আগে তো বুঝিনি। মার ঝাঁকি, তাই না? মার দুটা ঢেল, একটা ভাইয়ের জন্য দুটা নিয়ে যায়। নিউটন বললো কেন খাই? কেমন বোকা দেখলেন? আপেল পড়লো মাথায়, পড়লো, বেল তো আর পড়েনি, নারকেল তো পড়েনি, আপেলই তো পড়েছে, তাই না? আপেল খেয়ে নেবেন ঝামেলা। সে বলছে কেন পড়লো হয়। জ্ঞানের প্রথম শর্ত কেন। এই কেন যদি জানেন তাহলে তো আপনি জ্ঞানী। আর কেন এমনি আছে তাই, এমনি না পার্শ্বিক, এমনি অন্তস্থ বর্গীয়, তাহলে হবে না। কেন সেটি জানতে হবে, তাহলে আপনি জ্ঞানী হবেন, প্রজ্ঞাবান হবেন। তাহলে ল কেন পার্শ্বিক, কেন পার্শ্বীয়? দেখেন যখন আপনি বলবেন ল, লটা একটু বলেন তো, বলেন একটু, একটু স্লো মোশন বলেন, তাড়াহুড়ো করেন না। ল, দেখেন আপনার জিহ্বাটা সামনের দিকে একটা বেড়া করে রেখেছে, সামনে বাধা দিচ্ছে। এখন আমরা বলছি প্রতিটা বর্ণ বলার সময় একটা বাতাস বের হয়, কিন্তু ল বলতে গেলে জিহ্বার সামনে বাধা দিয়েছে, বেড়া করে দিয়েছে, তাহলে বাতাসটা বের হবে কেমনে? কিন্তু বাতাসটা তো বের হতেই হবে, না হলে তো কি ভাই ধ্বনি বের হবে না। তাহলে এবার বাতাসটা কি করছে? জিহ্বায় বাধা পেয়ে দুই পাশ দিয়ে, লক্ষ্য করেন, ল বললে বাতাসটা বের হচ্ছে কোন দিক দিয়ে? দুই পাশ দিয়ে। পার্শ্বিক, পার্শ্বিক। যে বর্ণ উচ্চারণে বাতাস জিহ্বার কি দুই পাশ দিয়ে বের হয় তার নাম কি? পার্শ্বিক। আবার এই বর্ণটার নাম তরল বর্ণ। আর মজার বিষয় কি নাম? তরল। নিচের কোনটি তরল বর্ণ? লয়ের নাম পার্শ্বিক বা পার্শ্বীয়, লয়ের নাম আবার কি? তরল। তাছাড়া কেন তরল? কেন? একই কারণে। কারণ একটাই, যেই কারণে এই বর্ণের নাম পার্শ্বিক, সে একই কারণে নাম তরল। এখন দেখেন তরল কেন তার ব্যাখ্যা। ধরুন একটা পানি যাচ্ছে, পানি এদিক দিয়ে যাচ্ছে, তো আমরা এখানে একটা ইট রাখলাম, একটা ইট দিলাম, পানি স্রোত যাচ্ছে, তো ইট যদি দেই তাহলে পানিটা যাবে না থেমে যাবে? ইটে বাধা পেয়ে পানিটা কি করবে জানেন? দুই পাশ দিয়ে যাবে। বন্যার পানি আসছে, সামনে একটা ডাব গাছ, বড় পানির পানি আসছে, ডাব গাছটা দেখে পানি কি থেমে যাবে? জোরে এত উপর দিয়ে কেমনে যাব? পানিটা ডাব গাছে বাধা পেয়ে কি করবে? দুই পাশ দিয়ে। তরল বাধা পেলে কি করে? পানি যাচ্ছে, আপনি আঙ্গুলটা এভাবে দেন, পানিটা আঙ্গুলে বাধা পেয়ে কি থেমে যাবে না? দুই পাশ দিয়ে। তরল বাধা পেলে দুই পাশ দিয়ে যায়। যে কারণে পার্শ্বিক, বাধা পেয়ে পাশ দিয়ে গেল বলে পার্শ্বিক। আর পাশ দিয়ে যাওয়া কার বৈশিষ্ট্য? তরলের। বাধা পেলে দুই পাশ দিয়ে যাওয়া তরলের বৈশিষ্ট্য। ফলে এই বর্ণটার নাম বলা হলো তরল। কারণটা একই, পাশ দিয়ে যায় বলে পার্শ্বিক, আর পাশ দিয়ে যাওয়া কার বৈশিষ্ট্য? তরলের। বাধা পেলে পাশ দিয়ে যাওয়া তরলের বৈশিষ্ট্যের নাম তরল। র, এটার নাম কম্পনজাত বর্ণ। কি বর্ণ? কম্পনজাত। র কে কি বলা হয়? লেখেন কম্পনজাত। কম্পনজাত বর্ণ র, কম্পনজাত। কেন কম্পনজাত? আচ্ছা
কম্পন জাত কেন? অর্থাৎ এই যে র র বলতে হলে জিহ্বার মাথাটা কি কাঁপাতে হয়। যদি সুন্দর করে উচ্চারণ করতে চান, এখন আপনি উচ্চারণ সুন্দর করবেন না, আপনি ডাকবেন রতন 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 না, রতন র র রু রূপা রূপ রুটি রুটি না রুটি দাও নাকি রুটি দাও রু। তার মানে র ধ্বনিটা উচ্চারণ করতে গেলে আপনাকে জিহ্বার মাথাটা কি করতে হয়? একটু কাঁপাতে হয়, কাঁপানো, তাহলে উচ্চারণটা সুন্দর হয়। কিন্তু অন্য কোনো বর্ণ আপনি ক বলবেন, ক তাহলে কি কাঁপাবেন? ক্র খ গ্র না, অন্য কোনো বর্ণের সঙ্গে কাঁপাবেন না। শুধু অন্য বর্ণের সঙ্গে জিহ্বা উঠতে পারে, নামতে পারে, কিন্তু র বলার সময় জিহ্বার অগ্রভাগটা কম্পিত হয়। যেই ধরনের উচ্চারণে জিহ্বার অগ্রভাগ কম্পিত হয় তার নাম কি? কম্পন জাত। কম্পন জাত বর্ণের সংখ্যা কয়টি? একটি। কোনটি? আর এই যে নিচে দেখেন ডয় শূন্য র ঢয় শূন্য র, এই দুটি বর্ণের নাম তাড়ন জাত। কি জাত? তাড়ন। একটা হলো কম্পন আর একটা হচ্ছে তাড়ন জাত। তাড়ন মানে কি? তাড়ন তাড়না, তাড়াহুড়া। যে ব্যঞ্জন বলার সময় জিহ্বার মধ্যে কি তাড়না বা তাড়াহুড়ার সৃষ্টি হয়, যেই ব্যঞ্জন উচ্চারণে জিহ্বার মধ্যে তাড়না বা তাড়াহুড়া, এটাকে আমরা বলি ডয় শূন্য র ঢয় শূন্য র। কেউ বলেন ডয় বিন্দু র ঢয় বিন্দু র। কোন কোন এলাকায়, বাংলাদেশের অনেক এলাকার ছাত্র আছেন, কেউ বলছে ডাবিন ডরা ঢাবিন ডরা, কোন কোন এলাকা বলছে ডাইসিন ঢাড়া ঢাইসিন ঢাড়া। আমি জানি না আপনাদের এলাকায় কে কি বলেন, তো যা খুশি তাই বলেন, কিন্তু এই বর্ণ দুটোর ব্যাকরণের নাম কি? তাড়ন জাত। কেন তাড়ন জাত? এই যে যখন আপনি বলছেন ডয় শূন্য র, তখন জিহ্বাটার মধ্যে একটা তাড়না সৃষ্টি হয়। আর একটু ক্লিয়ার করি, দেন আপনি যখন বলছেন ক ক, জিহ্বা কিন্তু একবার নড়েছে, ক একটু হলে নড়েছে, চ তাহলে একবার উপরে উঠে নামলো, চ স্পর্শ করলো, প ট ত চ ক, জিহ্বা কিন্তু একটু হলে নড়ছে, নড়াচড়া করে। কিন্তু যখন আপনি এটা বলছেন ডয়ে শূন্য র, ডয়ে শূন্য র, তা আপনি তো আরাম করে ডয়ে শূন্য র বলছেন না, কি বলছেন? ড্যাশ শূন্য র বা ড্যাবিন ডরা। এই যে যখন ড্যাবিন ডরা বা ড্যাশ শূন্য র বলছেন, তারা অনেক কথা বলছেন তাড়াহুড়া করে। এটার নাম হলো প, এটার নাম ত, এটার নাম ট, এটার নাম চ, এটার নাম খ, কিন্তু এটার নাম কি? ডয়ে শূন্য র। তা আপনি কি বলেন যেটা ডয়ে শূন্য র, তাই বলেন না, কি বলেন? ড্যাশ শূন্য র, ড্যাশ শূন্য র, ড্যাশ ডরা। এই যে ডাউন ডরা বলছেন, জিহ্বাটা কি করছে? অল্প সময়ে মেলা কিছু বলছে, বলতে হলো কি করছে? কয়েকবার করে জিহ্বা করছে। তো যে ব্যঞ্জন হচ্ছে জিহ্বার মধ্যে কি তাড়না, তাড়াহুড়া, ড্যাশ শূন্য র, ড্যাশ শূন্য র, ডয় শূন্য র, জিহ্বাকে কয়েকবার, একবার না কি একাধিকবার উপন্যাস করতে হয়। ডয়ে শূন্য র, তাড়ন জাত। তাড়ন জাত বর্ণ কয়টি? দুইটি। কোনটি? ডয় শূন্য র। মাঝে দেখেন চারটি ব্যঞ্জন, তালব্য মূর্ধন্য দন্তস্ব এবং কি হ, তালব্য মূর্ধন্য দন্তস্ব এবং হ। এই চারটি বর্ণের নাম কি? শীষ বা উষ্ম। কি নাম? শীষ বা উষ্ম। শীষ বা উষ্ম, শীষ বা উষ্ম। তালব্য মূর্ধন্য দন্তস্ব হ, এই চারটি বর্ণের নাম শীষ বা উষ্ম। শীষ বা উষ্ম। শীষ কেন? একটা শীষের মতো আওয়াজ হয়, তালব্য মূর্ধন্য দন্তস্ব। আর উষ্ম কেন? অনেক বেশি বাতাস বের, বেশি বাতাস, অনেক বেশি বাতাস, ঝড়ের মতো। তালব্য ক বলতে এগুলো বলতে বাতাস বের, কিন্তু এই যে তালব্য মূর্ধন্য হ, এই বর্ণগুলিতে অনেক বেশি বাতাস বের হয়, উষ্ম। তাই শীষ বর্ণ কয়টি? চারটি। উষ্ম বর্ণ কয়টি? তাও চারটি। যাহা শীষ তাহাই কি উষ্ম। দুটি একই মনে হয়, একই মনে হয় মানে কি? উচ্চারণটা একই, ঠিকই বলেছেন, উচ্চারণটা একই, ডয় শূন্য রা, কিন্তু আমরা বলছি এটা ডয় শূন্য রা, এটা কি ঢয় শূন্য রা। উচ্চারণে হ্যাঁ অনেকটা এক, ঠিকই বলেছেন। একটা ধরুন ষাঁড় আর একটা কি আষাঢ়। ষাঁড় আর কি আষাঢ়, আসলে এই উচ্চারণটা ঠিকই বলেছেন, দুটোর উচ্চারণ এক, একই উচ্চারণ, দুটোই তাড়ন জাত। বর্ণ দুটি নাম আলাদা, ঢয় শূন্য র, ঢয় শূন্য র, কিন্তু উচ্চারণটা আসলে কি একই। ষাঁড় আষাঢ়, উচ্চারণ এক বলেছেন। আচ্ছা, তাহলে আমরা বলছি শীষ বা উষ্ম চারটি।
এইখানে একটা কথা আছে, ভালো করে শুনুন। তালব্য স, তিনটা স, তিনটা স উচ্চারণ স্থান তিন জায়গায়। তালব্য স এর উচ্চারণ স্থান কি? এই যে তালু, তালু কই? এই যে স স জ জ ই ও, এখানে। এই যে ভাই তালব্য স বলেই তো দিল, তালব্য স উচ্চারণ তো একই, কে বুঝবেন কেমনে মানে বুঝি নাই। উচ্চারণ তো একই, ঢয় শূন্য র থাকলে উচ্চারণ যা, ঢয় শূন্য র থাকলে উচ্চারণ একটাই। কেন আপনি দন্তন্য মূর্ধন্য আপনি কি দুই উচ্চারণ করেন? দন্তন্য মূর্ধন্য যখন আপনাকে বলছি আমি, এই যে এটা হলো অনু আর এটা হলো অনু, আপনি কি দুই রকম উচ্চারণ করেন নাকি? এটাকে বলেন অনু আর এটাকে বলেন অনু, তাই বলেন ভাই। উচ্চারণ তো এক, দন্তন্য মূর্ধন্যের উচ্চারণ তো এক। তো উচ্চারণ তো উচ্চারণ, তার মানে দুটো বর্ণ দুই কিন্তু উচ্চারণটা এক, সেটা তো হতেই পারে। আপনি দন্তন্য থাকলেও যেমন উচ্চারণ করবেন, মূর্ধন্য থাকলেও কি তেমন। কিন্তু কোথায় বসে সেটা ভিন্ন, সেটা বানান বিধান। কোথায় কি বসে বানান বিধানে, এখন না। কেন দন্তন্য কেন মূর্ধন্য, নত্ব বিধান শব্দ বিধান, কিন্তু উচ্চারণটা এক। উচ্চারণ এক হলে সমস্যা নেই। আর বর্ণ দুটোর নাম থেকে তালন যাচ্ছে, সমস্যা কি? আচ্ছা, এখন যেটা আমরা বলছি যে তালব্য স, এটা কি তালব্য স, কিসব তালব্য স? তাহলে তালব্য স কি জাতীয় বর্ণ? এই যে তালব্য বর্ণ, তালব্য বর্ণ এই সারি উচ্চারণ স্থান করতে তালু, তালব্য স উচ্চারণ স্থান তালু, তালব্য। মূর্ধন্য স উচ্চারণ স্থান কি? এই যে মূর্ধা, এই যে এটা মূর্ধন্য স, ট ঠ ড ঢ মূর্ধন্য, এই বর্গের মূর্ধন্য স কোথায় উচ্চারিত হয়? পশ্চাৎ দন্তমূল বা মূর্ধা, মূর্ধন্য স। এটার নাম কি? দন্ত স। কোথায়? এটা দন্তে। তিনটে স উচ্চারণ স্থান তিনটি জায়গায়, নামের মধ্যে দেওয়া আছে। উচ্চারণ স্থান কি? স এর নামের মধ্যে দেওয়া আছে। এটা হলো তালব্য স, তালব্য বা তালু। একটা হলো মূর্ধন্য স, মূর্ধ বা পশ্চাৎ দন্তমূল, আর একটা দন্ত স, উচ্চারণ স্থান কোথায়? দন্ত বা দাঁত। তাহলে স বর্ণ কয়টি? তিনটি, কিন্তু স ধ্বনি কয়টি? একটি। তিনটি স উচ্চারণ এক, শুধু দুইটা নিয়ে উচ্চারণ এক, তাই অজ্ঞান হয়ে যাচ্ছেন কেমন হবে? তিনটি স উচ্চারণ এক। যেমন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো কি ভাষা আর এটা কি ভাষা, দুটার উচ্চারণ কি আপনি দুই ভাবে করেন? এটার উচ্চারণ করেন ভাষা, এটার উচ্চারণ কি করেন? ভাষা, এরকম করে করেন। এটা কি ভাষা, জলে ভাষা পদ্ম আমি, আর এটা কি মোদের ঘর মোদের আশা আমরি বাংলা ভাষা। এটাও ভাষা, এটাও ভাষা। এটাও হলো কি আশা, এটার নামও কি আশা। উচ্চারণ একদম কি সেম, একই, সেম টু সেম, মানে সেম সেম, একই সেম। বুঝেন? না বুঝলে তো হবে না, না বুঝলে তো ওই যে তেজপাতা, আর বুঝলেই তো বুঝপাতা বলে। এটা হলো বয়রশ্রী তালবস্য কি 20, তাহলে বয়রশ্রী মূর্ধন্য কি উচ্চারণ কি অন্য কিছু? রেকর্ড করে দেখবেন, উচ্চারণ একদম এক। তিনটি স কিন্তু উচ্চারণ কি এক, স্বধ্বনি। এই তালবস্য হলো স্বধ্বনি একটা, এই স এর উচ্চারণ তালবস্য, এই স এর উচ্চারণ তালবস্য। তাহলে তালবস্য বর্ণ হচ্ছে তিনটি, বর্ণ কয়টি? তিনটি, কিন্তু ধ্বনি কয়টি? স্বধ্বনি একটি। তিনটি স তিন রকম বর্ণ, কিন্তু এদের উচ্চারণ কি এক। এখন বলেন তো বর্ণ বেশি না ধ্বনি বেশি? বর্ণের সংখ্যা বেশি, ধ্বনির সংখ্যা কম। একজন প্রশ্ন করেছে, আমি প্রশ্নটি নিয়েছি যে ধ্বনি কয়টি? ধ্বনির উত্তর হচ্ছে 41 অথবা 39। শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনি কয়টি? উত্তর দিবেন 39, 39 না থাকলে উত্তর দিবেন 41, যদি দুটি থাকে অবশ্যই 39 উত্তর দিবেন। ধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় ধ্বনি কয়টি? উত্তর 39টি। যদি 39 অপশনে না থাকে একটু দ্বিমত আছে, কারো কারো মতে 41টি। আমরা স্যার এটাও আছে এটাও আছে, অবশ্যই 39। ধ্বনির সংখ্যা, বর্ণ হচ্ছে 50টি, বর্ণ কয়টি? 50টি, কিন্তু ধ্বনি কয়টি? 39টি। কেন? কারণ কিছু কিছু বর্ণ শুধু বর্ণ, ধ্বনি না। যেমন এই যে ধরেন খণ্ড ত, আর এই যে ত, দুটো বর্ণ কিন্তু ধ্বনি কি একটা। ত দুইটা, বর্ণ দুইটা, কিন্তু ধ্বনি একটা, উচ্চারণ এক। এই যে একটা বর্গীয় জ আর এই যে একটা অন্তস্থ জ, দুটো বর্ণ, বুঝতে পারলেন? বর্ণ কয়টা? দুইটা। যে এ আমার যা, ইনি আমার কি যা, আর তুই বাড়ি যা, দুটো বর্ণ কিন্তু উচ্চারণ কি একটু আলাদা নাই। বর্ণ দুইটা, ধ্বনি
এই যে দন্তন্য আর এই যে মূর্ধন্য দুটো বর্ণ কিন্তু ধ্বনি একটা। এই যে অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু এদের কোনো উচ্চারণই নাই, কোনো উচ্চারণই নাই, এটা হচ্ছে বর্ণ কিন্তু ধ্বনি নয়। তাহলে এইগুলি বর্ণ কিন্তু এদের কোনো উচ্চারণ নাই, ফলে অনেক বর্ণ যত তত ধ্বনি না। বুঝতে পারলেন? কিছু কিছু বর্ণ শুধু বর্ণ কিন্তু ধ্বনি নয়, ফলে বর্ণের সংখ্যা মোট 50টি কিন্তু ধ্বনি কি 39টি। তাহলে কিছু কিছু বর্ণ যারা ধ্বনি না, তাহলে ধ্বনির সংখ্যা কয়টা উত্তর পেলেন? 39টি। আর 39 না থাকলে আব্দুল হাই মতে 41টি। আচ্ছা, আমাদের আলোচনা আমরা একটু নিচের দিকে চলে এসেছি। তাহলে আমরা অন্তস্থ একটি বর্ণ আছে না, অন্তস্থ পেয়েছেন, অন্তস্থ লেখেন। অন্তস্থ বর্ণটির নাম হলো অর্ধস্বর। কি নাম? অর্ধস্বর। তাহলে একজন প্রশ্ন অনেক আগে করেছিলেন, তাই বলেছে প্রশ্ন আগে করলে আমি তো আমার সিস্টেমেটিক হইতে আসতে হবে ভাই। আপনি যদি আগে প্রশ্ন করে ফেলেন তাহলে আমি তো ওই সামনে থেকে একবার পিছনে যাব না, আমি একটা পদ্ধতি ধরে ধরে আস্তে আস্তে আগাবো। ঠিক আছে? যখন আমি সেটা আলোচনা শেষ করে ফেলবো আমি বলবো যে এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, তখন করবেন। তাহলে অন্তস্থ স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ, কিন্তু এর নাম কি? অর্ধস্বর। তাহলে যদি উল্টা করে প্রশ্ন করে অর্ধস্বর কি স্বর না ব্যঞ্জন? অর্ধস্বর কি স্বর না ব্যঞ্জন? তাহলে অর্ধস্বর আসলে ব্যঞ্জন। অর্ধস্বর কি? ব্যঞ্জন। এই যে অন্তস্থ এই একটা ব্যঞ্জন, কিন্তু এর বৈশিষ্ট্যকার মতো স্বরের মতো। অন্তস্থ ব্যঞ্জন হওয়া সত্ত্বেও এর বৈশিষ্ট্য কি স্বরের মতো, ফলে এটার নাম অর্ধস্বর। দেখেন ময়াকার অন্তস্থ আকার উচ্চারণ কি? মায়া, মা আ। ময়াকার অন্তস্থ এটার উচ্চারণ কি? মায়ে। সরিয়া অন্তস্থ দীর্ঘ উচ্চারণ কি? আয়ু, আ উ। অর্থাৎ অন্তস্থের কিন্তু কোনো উচ্চারণ খুঁজে পাওয়া যায় না। অন্তস্থ একটি ব্যঞ্জন হওয়া সত্ত্বেও এর নিজস্ব কোনো উচ্চারণ নাই, নিজস্ব কোনো কি উচ্চারণ নাই, ফলে অন্তস্থ বর্ণটা ব্যঞ্জন হয়েও এটা স্বরের মতো। তাহলে এটা কি পুরোপুরি স্বর? না। পুরোপুরি স্বর না, পুরোপুরি ব্যঞ্জন না। তাহলে অর্ধেক স্বর আর অর্ধেক ব্যঞ্জন। বুঝতে? দেখেন আমি ছেলে মানুষ আর একজন মেয়ে মানুষ, কিন্তু একজন আছে অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে। তাহলে অন্তস্থ বর্ণটা একটি বর্ণ যার অর্ধেকটা ব্যঞ্জনের আর অর্ধেকটা কি স্বরের, এই জন্য এর নাম অর্ধস্বর। এরই আমার নাম হলো অর্ধব্যঞ্জন। তাহলে অর্ধ ব্যঞ্জন কোনটি? তাহলে অন্তস্থ একটি বর্ণ যার অর্ধেক স্বর অর্ধেক ব্যঞ্জন। অর্ধস্বর কোনটি? তাও অন্তস্থ। অর্ধ ব্যঞ্জন কোনটি? তার উত্তর কি অন্তস্থ। ইংরেজিতে বলা হয় সেমি ভাওয়েল কিংবা সেমি কি কনসোনেন্ট। সেমি ভাওয়েল, সেমি কনসোনেন্ট। অন্তস্থ এটি অর্ধস্বর, এটি কি অর্ধ ব্যঞ্জন। অর্ধস্বর কোনটি? অন্তস্থ। অর্ধ ব্যঞ্জন কোনটি? অন্তস্থ। ক্লিয়ার? খণ্ডত্ব কোনো বর্ণ না, তয়ের অর্ধেক। খণ্ডত্ব কোনো বর্ণ না কি? এই যে উপরে ত আছে এটা তো ফুল প্লেট ত, আর এটা হাফ প্লেট ত। যেখানে পূর্ণ ত ব্যবহার করা যায় না সেখানে অর্ধেক ত। গত বছর, গত বছর, গত আর একটা গত। গত বছরের কথা আমাকে বলো না, আর একটা গত বাধা কথা বলো। একটা গত আর একটা কি গাত। পার্থক্য কি? একটা ফুল প্লেট ত আর একটা হাফ প্লেট ত। এখানে শত ছাত্র কিন্তু সৎ ছাত্র একটা নাই, শত আমার গায়ে যত দুঃখ সয়, যত যত পারো দুঃখ দাও, যত সামান্য একটু ভালোবাসা দিও। যত আর যত, কত আর কত। পার্থক্য একটু বড় ত, পূর্ণতর, একটা খণ্ড। খণ্ডত্ব নতুন বর্ণ নয় কি এই তয়েরই কি একটা অর্ধেক বা খণ্ড, খণ্ড ত। অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু তিনটি বর্ণের নাম পরাশ্রয়ী। কি নাম? পরাশ্রয়ী। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? পরাশ্রয়ী বর্ণ তিনটি। পরাশ্রয়ী অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। কেন পরাশ্রয়ী? নিশ্চয় জানেন, এরা কারো মাথায়, কারো ঘাড়ে, কারো কাঁখালে, কারো পিঠে থাকে, একা একা উচ্চারিত হতে পারে না। যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তথা পরের আশ্রয় থাকে, তাদের নাম পরাশ্রয়ী। সংখ্যা কয়টি? তিনটি। নিচের কোনটি পরাশ্রয়ী বা কোনটি পরাশ্রয়ী নয়? প্রশ্ন। এদের মধ্যে চন্দ্রবিন্দু এই বর্ণটিকে আবার বলা হয় কি আনুনাসিক বর্ণ। কি বর্ণ? একটু লিখে নেবেন। চন্দ্রবিন্দুর নাম কি? আনুনাসিক বা সানুনাসিক। আনুনাসিক বা সানুনাসিক। কিন্তু এই যে নাসিক বর্ণগুলির নাম আবার অনুনাসিক। বিভ্রান্ত হবেন না। একটির নাম কি অনুনাসিক
আরেকটির নাম কি আনুনাসিক। চন্দ্রবিন্দু কি আনুনাসিক, আনুনাসিক বা সানুনাসিক কয়টি? একটি চন্দ্রবিন্দু। আর নাসিক্য বা অনুনাসিক কয়টি? পাঁচটি। নাসিক্য বা অনুনাসিক হলো পাঁচটি, আর আনুনাসিক বা সানুনাসিক হলো চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু কিন্তু নাসিক্য না, চন্দ্রবিন্দু কিন্তু নাসিক্য না, নিজে নাসিক্য না, কিন্তু অন্যকে কি করে? নাসিক্য করে। ভালো করে শুনবেন, নাসিক্য হলো নিজেই নাসিক্য, আর চন্দ্রবিন্দু নিজে নাসিক্য নয়, কিন্তু অন্যকে নাসিক্য বানায়। যেমন স, স কি নাসিক্য? স নাসিক্য না, কিন্তু তাহলে চা, এগুলো চা, কিন্তু ছয়ের পর যদি চন্দ্রবিন্দু হয় তাহলে কি হবে? চমা। এবার স নাসিক্য হয়ে গেছে। চন্দ্রবিন্দু এমন একটা বর্ণ যে যে কোনো অনাসিক্যকে কি করে? নাসিক্য বানায়। ক্লিয়ার? ক নাসিক্য না, কথা। আমি তোমাকে কথা দিলাম, কথা দিলাম না, কি করলাম? কথা দিলাম, কথা। এবার শিখে তোমাকে একটা কি করব? কথা দিব। তাহলে একটা হলো কথা, একটা কাঁথা। তাহলে ক কি নাসিক্য? ক নাসিক্য না, কিন্তু এই শব্দে ক নাসিক্য, এই শব্দে ক নাসিক্য। অর্থাৎ চন্দ্রবিন্দু যারই মাথার উপর উঠবে সেই কি নাসিক্য হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একটা হলো, এটা হলো নাসিক্য বা অনুনাসিক, আর চন্দ্রবিন্দু নাসিক্য নাকি আনুনাসিক বা সনাসিক, অন্যকে অন্য ব্যঞ্জনকে নাসিক্য বানায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরীক্ষার যেতে সময় হয়ে গেছে, ঠিক আছে? আর আপনারা যারা, আমি তো অনেকগুলো বই রেফার করেছি গতদিন, আমার বইটি যারা নিতে আগ্রহী, অনেকে আমাকে ইনবক্সে নক করছেন, অনেকে ফোন দিয়েছেন, আমার বইটি আপনারা নিতে চাইলে, এটা যেহেতু বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না, রাজশাহী শহরে এটা অ্যাভেলেবল পাওয়া যায়। রাজশাহী শহরে, যেহেতু আমি ব্যবসায়িক উদ্দেশ্যে বইটা করি না, আমার হ্যান্ড নোট টাইপের বই, আমি ছাত্রদের জন্য। তো কাজে যারা নিতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তার একটা নাম্বার দিচ্ছি, একটু যোগাযোগ করবেন। 01744 727712 এই নাম্বারটায় যোগাযোগ করলে কুরিয়ারের মাধ্যমে হয়তো আপনারা চাইলে পাঠাবে, ঠিক আছে? যারা আমার বই বাংলা কোষ, আমার লেখা একটি বই আছে বাংলা কোষ, ব্যাকরণ এবং সাহিত্য দুটো মিশিয়ে একটি ভালো বই, আমার যেহেতু আমার স্টাইলটা ওখানে ফলো করা আছে, আপনারা যারা নিতে চান দূর থেকে, তারা এই নাম্বারে একটু যোগাযোগ করলে ওনারা আপনাকে কুরিয়ারের মাধ্যমে কি পাঠানোর ব্যবস্থা করবেন। 01744727712 কি? তিনটা উষ্ণ, চারটা, এটা কি ঠিক স্যার? আচ্ছা, শেষ করবো, আমাদের পরীক্ষা যেহেতু আছে। একটা প্রশ্ন করেছেন অনেকেই যে স্যার শীষ তিনটা, শীষ কি? তিনটা, তালব্য মূর্ধন্য দন্ত স, আর উষ্ণ হচ্ছে চারটা। আসলে উষ্ণ চারটা না, আপনি যদি ভেঙে লেখেন তাহলে শীষ তিনটা আর উষ্ণ হচ্ছে একটা, হ। আসলে হ হলো উষ্ণ একটাই, হ উষ্ণ, আর শীষ হলো তিনটা, কিন্তু একই পরিবারে থাকার জন্য, একই পরিবারভুক্ত হয় যারা শীষ তারা উষ্ণ। তো এর ব্যাখ্যা আজকে আমি বেশি দিচ্ছি না, কারণ আমার পরীক্ষার টাইম হয়ে গেছে। আমি আবার বলছি, যদি ভেঙে বলেন তাহলে শীষ যদি তিনটা বলেন, তিনটা, তাহলে উষ্ণ হবে একটা, হ। শুধু হ উষ্ণ আর তিনটা শীষ, কিন্তু যেহেতু একই পরিবারে আছে, হাজি পরিবার, একটা পাঁজিও আছে ওই পরিবারে, কিন্তু পরিবারটার নাম কি? হাজি পরিবার। বুঝতে পারলেন? একটা চোরের বাড়ি, চোরের বাড়ি সবাই চোর না, একজন চোর, কিন্তু বাকিরাও কি চোরের বাড়ি, চোরের বাড়ি। তো বিষয়টা একই পরিবারভুক্ত হওয়ায় শীষ কয়টি? তাও বলবেন চারটি। উষ্ণ কয়টি? তাও বলবেন চারটি, ঠিক আছে? কিন্তু আবার আপনার কথা বেশ সূত্র ধরে আবার বলছি, যারা কমেন্ট করেছেন, অ্যাকচুয়ালি শীষ হলো তিনটা, শীষ তিনটা আর উষ্ণ একটা, কিন্তু আবার বলছে একই পরিবারে হয়। শীষ কয়টি? তা উত্তর চারটি। উষ্ণ কয়টি? উত্তর চারটি। যাহা শীষ পরিবার, এটা একটা কি পরিবার। তো ধন্যবাদ। আরো কিছু কথা থাকলো ব্যঞ্জনের, আমি আগামী দিন শুরুতে হয়তো আজকের মতো 10-15 মিনিট বলে নিব। আপনাদের কোনো কোশ্চেন যদি আমি আরো পাই যেটা আমার মনে ধরবে, আমি এগুলো দেখে আগামী দিন উত্তর দিব। আগামী দিন কিন্তু ক্লাসের শেষে আমার 2 নম্বর লেকচারের পরীক্ষা, 2 নম্বর আমি ক্লিয়ার করলাম, একটু বাকি থাকলো। ক্লিয়ার? আগামী দিন শুরুতে, যেহেতু পরীক্ষাটা শেষে নিয়েছি এই জন্যই, তার মানে ব্যঞ্জনের যে কথাগুলি বাকি থাকলো আগামী দিন শুরুতে একটু করে নিয়ে শেষে অন্য কথা বলে শেষে পরীক্ষা নেব। আর এক্সাম এখন অলরেডি চলে এসেছে, আপনি দেখেন, আপনারা ক্লাস শেষ করলে আমি শেষ করব, দেখবেন যে একটা লিংক আসবে, লেখা আছে বাংলা পরীক্ষা 1, আবার বলছি বাংলা পরীক্ষা 1, ওখানে একটু টাচ করবেন, তখন ওখানে কি আসবে?
প্রথমে নাম একটা ফর্ম আসবে, নাম লিখতে হবে, নাম আসবে, নাম লিখবেন, বিশ্ববিদ্যালয় লিখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় লিখবেন, মোবাইল নাম্বার, তিনটা জিনিস দিলে নেক্সট করবেন। নেক্সট করলে প্রশ্ন আসবে। প্রশ্ন যখন আসবে 1 2 1 আসলো, ক খ গ ঘ উত্তর দেওয়া আছে, আপনি যেটা উত্তর তারপর কি করবেন, টাচ করবেন, আপনার এটা নিয়ে গিয়ে মাউসটা নিয়ে গিয়ে টাচ করবেন। তারপর 2 আসবে, 2 এর প্রশ্ন আছে উত্তর, ক খ গ ঘ যেটা উত্তর, উত্তরে টাচ করলে উত্তরটা নিয়ে নেবে কম্পিউটার, ঠিক আছে। 25 নম্বর চলে এলো, উত্তর দিয়ে দিলেন, এর নিচে লেখা আছে কি ফিনিশ, নিচে লেখা আছে ফিনিশ করবেন, তাহলে উত্তরটা সাবমিট হয়ে যাবে। সাথে সাথেই উত্তরটা পেয়ে যাবেন, সাথে সাথে কতটা ঠিক হয়েছে কতটা ভুল, যেই ফিনিশ দিলেন, টাচ দিলেন, আর অমনি কি আপনার রেজাল্টটা চলে আসবে। আর রেজাল্ট শিটটা আগামী দিন আমরা নোটিশ দিয়ে দেবো, রেজাল্ট শিট, কে কত স্কোর, কে ফার্স্ট, কে সেকেন্ড, এটা আগামী দিন। কিন্তু আজকে আপনি ফিনিশ করার সাথে সাথে অটো আপনি আপনারটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর আমরা টোটাল স্কোরটা, কে ফার্স্ট, কে সেকেন্ড, মেধাক্রমটা আগামী দিন নাম সহ দিয়ে দিব। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা দেন, বাদ বাকি কথা আগামী দিন হবে। আল্লাহ হাফেজ।